হ্যালো এভরিওয়ান, এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা সবাই ভালো আছো আশা করি। এবং সেই সাথে এটাও আশা করছি যে তোমাদের এইচএসসি 26 এর ফার্স্ট পেপার পরীক্ষা, ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা নিশ্চয়ই অনেকের ভালো, নিশ্চয়ই খুব ভালো হয়েছে সবার। আর আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা দেব বা যে বিষয়ে ক্লাসটা নেব সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই ক্লাসটাকে, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 90 মিনিটের একটি পাওয়ার শর্ট ক্লাস। সো এটাকে আমরা পাওয়ার শর্ট ক্লাস বলছি এবং 90 মিনিটের ক্লাস বলছি। এখানে একটা বিষয় আগে বুঝো, এই পাওয়ার শর্ট ক্লাসটা করলে কি হবে? এই পাওয়ার শর্ট ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমার A+ পাওয়ার যে ডিজায়ার, যে একটা ড্রিম, যে একটা উইশ, তা ইনশাল্লাহ ফুলফিল হবে। ঠিক আছে? সো এইচএসসি 26 ইংলিশ সেকেন্ড পেপার ফাইনাল প্ল্যানিং, এই জায়গাটাতে তোমাকে একটু ফোকাস করতে হবে, ফাইনাল প্ল্যানিং। সো এই ক্লাসটাতে কি থাকছে সেটা একটু আমি বলে ফেলি। দেখো, তুমি কিন্তু রুলস, কনসেপ্টস, ঠিক আছে, গ্রামাটিক্যাল যে তোমার প্রবলেমস গুলো, সেগুলো নিয়ে তুমি অলরেডি প্রিপেয়ার্ড, আই নো দ্যাট। বাট এখন ঘটনাটা হচ্ছে, তুমি সারা বছর প্র্যাকটিস করছো, কালকে তোমার ইম্পর্টেন্ট একটা ম্যাচ। সো ম্যাচের আগে প্র্যাকটিস যেমনটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিসকে ব্যালেন্স করার জন্য, প্র্যাকটিসকে ফুলফিল করার জন্য প্রয়োজন হয় একটা প্রপার প্ল্যান। সো এখন দেখো, তুমি, তোমার কাছে নোটস আছে, তোমার কাছে বই আছে, তোমার কাছে যারা আমার কাছে অফলাইনে ক্লাস করেছো, অফলাইনে আমার পেইড ব্যাচে যারা ছিলে, তাদের কাছে আমার যে ক্লাস নোটসগুলো দিয়েছিলাম সেগুলো আছে, কনসেপ্ট বুকস আছে। সো এই মুহূর্তে কিন্তু তোমাকে আমার নতুন করে কোনো গ্রামাটিক্যাল রুলস বা কিছু শেখানোর নাই। তাহলে আজকের ক্লাসটাতে তুমি কি পাচ্ছ? আজকের ক্লাসটাতে তুমি পাচ্ছ যে অ্যাকচুয়ালি তুমি ইংলিশ সেকেন্ড পেপারে কোন কমন মিস্টেকসগুলো অ্যাভয়েড করবা। ইউ নো দ্যাট তোমার অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও দেখা যায় যে সামান্য কিছু ঘাটতির কারণে, ইট মিনস কমন এরার্স বা কমন মিস্টেকসগুলোর কারণে আমাদের অনেক স্টুডেন্টসের A+টা মিস হয়। সো আমাদের যে 60 মার্কসের গ্রামার আছে আর 40 মার্কসের যে রাইটিং পার্ট আছে, এই ওভারঅল 100 মার্কসে কোন কোন জায়গায় আমরা আমাদের পিন পয়েন্ট এরার্সগুলো চেক দিব, এটা নিয়েই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো উই নিড আ প্রপার প্ল্যানিং বিকজ উই আর অলরেডি প্রিপেয়ার্ড। আমরা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড, আমাদের নতুন করে প্রিপারেশন নেওয়ার কিছু নাই। বন্ধ যেটা দিয়েছে সেটা ইনাফ না, বাট এটা তুমি মাথায় রাখিও না, ঠিক আছে? যে 1.5 days যেটা, এই বন্ধটা তুমি আসলে একটা প্রপার প্ল্যানিং না করলে কোনোভাবে সাকসেসফুল হইতে পারবে না। সো আজকে আমার ক্লাসটা থাকবে হচ্ছে হাউ টু প্ল্যান, এবং প্রত্যেকটা টপিকের যে কমন মিস্টেকসগুলো তোমরা করো সেগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়া। আমি জানি তোমাদের বেসিক থেকে অ্যাডভান্সড অলরেডি ক্লিয়ার বা কমপ্লিট, ঠিক আছে? সো আমি আজকে আসলে তোমাদেরকে কোনো রুলস পড়াবো না, আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে রুলসগুলোকে কিভাবে তুমি রুল করবা। অলরেডি ইউ নো দ্য রুলস, বাট রুলসগুলোকে তুমি কিভাবে তোমার কন্ট্রোলে রাখবা, তোমার প্ল্যানিংটা কি হবে, ঠিক আছে? সেটা নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাস। সো ফার্স্ট অফ অল হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে তোমার মার্কস থাকছে কত? 60, যেখানে 12 আইটেমস আছে। আর ফার্স্ট ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেলস। অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার 1-এ তুমি পাবা আর্টিকেলস। আমি জানি তোমাদের আর্টিকেলসে ম্যাক্সিমামেরই কোনো প্রবলেম নাই, কিন্তু তারপরেও দুর্ভাগ্যবশত দেখা যায় যেটা হয়, অনেকেরই এখানে 5 out of 5 থাকে না। এটা কেন? এটা অনেক সময় ওভার কনফিডেন্সের কারণে হতে পারে, আবার অনেক সময় ওভার কনফিউশনের কারণেও হতে পারে। সো ওভার কনফিডেন্স এবং ওভার কনফিউশন, এই দুটো জিনিস তোমাকে চেক দিতে হবে। এটা কেমনে চেক দিবা? সে আমি কিন্তু তোমাকে কোনো রুলস বলবো না, আমি জাস্ট তোমাকে বলবো যে আর্টিকেলসের জন্য তুমি কি প্ল্যানটা সেট করবা, ঠিক আছে? দেখো, আমার আজকে ক্লাসে কোনো রুলস নাই, বিকজ আমি জানি যে তোমার বইতে রুলস আছে, তোমার খাতায় রুলস আছে, অথবা তোমার যে তোমরা যারা আমার ক্লাসগুলো করেছো সেই ক্লাসের অনলাইন রেকর্ডগুলো আছে, প্লে লিস্টটাও আমি দিয়েছি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে। যাদের প্লে লিস্ট লাগবে তারা এখানে কমেন্ট করবা, আমি প্লে লিস্টটা দিয়ে ফেলবো, ঠিক আছে? সে আর্টিকেলস তুমি কেমনে প্ল্যান করবা? লুক, আমি যেটা করছিলাম, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি ব্যাক ইন 2010, তখন আমি যে কাজটা করছিলাম, আর্টিকেলস আমি যেটা করছি, লুক, ফার্স্ট অফ অল আমার যা কমপ্লিট হয়েছিল, যা কমপ্লিট হয়েছিল মানে হচ্ছে আমি যে বোর্ড কোয়েশ্চেন্স গুলো কমপ্লিট করে ফেলছিলাম,
এবং আমি যে ক্যাডেট কলেজের কোয়েশ্চেন্সগুলো সলভ করছিলাম এবং ফেমাস কলেজগুলোর যে কোয়েশ্চেনগুলো আমি সলভ করে ফেলছিলাম সেগুলো আমি আবার রিভাইজ করছি। সো তোমার এখন ফার্স্ট কাজটা হচ্ছে আর্টিকেলকে তুমি কেমনে ডমিনেট করবা। আর্টিকেলকে তোমার ডমিনেট করতে হবে কিভাবে? লুক, তুমি আজকে নতুন কোনো প্র্যাকটিসে হাত দিবা না। ফার্স্ট অফ অল, আজকে তুমি অলরেডি যে বোর্ড কোয়েশ্চেন্সগুলো সলভ করছো, করা আছে তোমার, অলরেডি যে ক্যাডেট কলেজগুলো তোমার সলভ করা আছে, অলরেডি যে ফেমাস কলেজগুলো তোমার সলভ করা আছে, তুমি সেগুলো সলভ করার সময় কিন্তু কিছু প্রবলেম ফেস করছিলা এবং সেই প্রবলেমগুলো নিশ্চয়ই তুমি নোটও করছিলা, হাইলাইট করছিলা। এখন তোমার কাজটা হচ্ছে এই যেগুলো তোমার কমপ্লিট করা আছে ফার্স্ট অফ অল সেগুলা আগে রিভাইজ করা। ফার্স্ট অফ অল এগুলারে আবার একটা রিভাইজ মারো, রিভাইজ দেম। ইউ মাস্ট ডু ইট, ইউ মাস্ট ডু ইট। তুমি আর্টিকেলসে ডমিনেট করবা কিভাবে? তাহলে ফার্স্ট অফ অল তুমি তোমার যা কমপ্লিট করা আছে সেগুলোকে আগে রিভাইজ করে ফেলবা। ওকে ফাইন। এবার যখন তুমি এটা রিভাইজ হয়ে গেছে তখন তখন তুমি একটা ফ্রেশ কোয়েশ্চেনে যাবা। ফ্রেশ কোয়েশ্চেন অর্থাৎ মিনিমাম 4টা থেকে 5টা ফ্রেশ কোয়েশ্চেন তুমি সলভ করবা। সেটা রিপিট হইলেও সমস্যা নাই। মনে করো কিছু কলেজ থাকে না, যে কলেজগুলোর নাম খুব কম মানুষ জানে বা নট সো ফেমাস, টেস্ট পেপার থেকে ওই ধরনের কিছু কলেজ যেগুলো তোমার আনসলভড, আনটাচড, সেই ধরনের 4টা বা 5টা কলেজের কোয়েশ্চেনে যাবা। সেখান থেকে 4টা থেকে 5টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর্টিকেলস এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস তুমি সলভ করবা। দেন তুমি চেক করবা সলিউশন থেকে যে তুমি এখন কয়টা কারেক্ট করতে পারতেছো, কি ভুল হয়েছে, কি বুঝো নাই সেটা তুমি একটু নোট করবা। ইজ দ্যাট ক্লিয়ার? এবং মনে করো এই ফ্রেশ কোয়েশ্চেন্স সলভ করতে গিয়ে তুমি দেখা যাচ্ছে কোনোটাতে 10টায় কারেক্ট হয়েছে, কোনোটাতে 8টা কারেক্ট হয়েছে, বাকি 2টা মনে করো সিলি মিস্টেক। তাহলে তোমার কোন জায়গাটা বা কোন পয়েন্টটাতে তুমি ভুল করছো সেই পয়েন্টটা একটু নোট করো। সেই পয়েন্টটা তুমি যে তোমার যে রুলসের শিট আছে, কনসেপ্টের শিট আছে, বা যে বইটা তুমি ফলো করছো এত বছর, সেখান থেকে গিয়ে দেখো যে এই জিনিসটা আসলে কেন ভুল হয়েছে। অ্যান্ড যদি তোমার মনে হয় যে না এই জিনিসটা আমার একটু কোনো সিনিয়রের সাথে বা কোনো টিচারের সাথে কিংবা মনে করো যে গণিত স্যারের সাথে একটু কনসাল্ট করার প্রয়োজন আছে, তাহলে তুমি আমাকে সেটা দিতে পারো বা আমাদের কমেন্ট সেকশনে তোমার প্রবলেমটা শেয়ার করতে পারো। আর যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদেরকে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে গিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের প্রবলেমটা শেয়ার করতে পারো। সো ইট মিনস দেখো দ্যাটস ভেরি ইজি। ফার্স্ট অফ অল তুমি তোমার অলরেডি যা সলভ করা আছে সেটা কি করবা, সেটা ফার্স্টে আগে রিভাইজ করবা। কেমন? যে এই জিনিসগুলা এভাবে মানে হাত দিয়ে ধরে 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 রিভাইজ করবা। এই গ্যাপে এটা, এই গ্যাপে এ, এই গ্যাপে এন, এই গ্যাপে দা, এভাবে রিভাইজ করবা। দেন রিভাইজ করার পর তোমার ডমিনেশনটা কনফার্ম করার জন্য তুমি 4 থেকে 5টা ফ্রেশ কোয়েশ্চেন্স সলভ করবা। এটা তোমার কনফিডেন্সকে বুস্ট আপ করবে। ঠিক আছে? আর আরেকটা ফ্যাক্ট, আর্টিকেলসের কমন মিস্টেকটা একটু বলে দিই। ম্যাক্সিমাম টাইম তুমি খেয়াল করবা যে আমরা জানি প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, ঠিক আছে? আর্টিকেলের একটা বেসিক জিনিস হচ্ছে প্লুরাল কমন নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্লুরাল কমন নাউনের আগে নো আর্টিকেল। এই জায়গাটা খুবই কনফিউজিং, ম্যাক্সিমামই এই জায়গাটাতে ভুল করে। প্লুরাল কমন নাউনের আগে আমরা সাধারণত কোনো আর্টিকেল বসাই না, কিন্তু প্লুরাল কমন নাউনটাকে যদি ডেফিনিট করা হয়, অর্থাৎ এটাকে যদি একেবারে নির্দিষ্ট করা হয়, তখন কিন্তু তার আগে দা বসে। জিনিসটা আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে বলি। হ্যাঁ, লুক, আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো তুমি বললা যে কি উইমেন আর nowadays joining in multifarious sectors.
women are nowadays joining in multifarious sectors. সি এই যে উইমেনের আগে কিন্তু আমি কোনো আর্টিকেল বসাই নাই, আ তো বসবেই না, এন তো বসবেই না। এখানে কনফিউশনটা কোথায়, আমরা ম্যাক্সিমামই দা বসানোর জন্য খুবই উত্তেজিত হয়ে যাই। মানে আর্টিকেলসের প্রবলেম সলভ করতে গিয়ে সবচেয়ে কমন যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে দা বসানো নিয়ে। আমাদের ম্যাক্সিমামের একটা প্রবলেম হয় যে আমরা দা এই আর্টিকেলটা ব্যবহার করার জন্য খুবই এক্সাইটেড থাকি। সো এখানে এক্সাইটমেন্টটা তোমাকে কন্ট্রোল করতে হবে। দেখো উইমেন বলতে এখানে কিন্তু সামগ্রিক অর্থে পৃথিবীর সকল নারীকে বোঝানো হচ্ছে, তাহলে এটা একটা প্লুরাল কমন নাউন। সো বেসিক্যালি প্লুরাল কমন নাউন রাখে তোমার আর্টিকেলের কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন তুমি দেখতেছো যে এরকম যে উইমেন ইন বাংলাদেশ are now joining in multifarious sectors. এখন একটা জিনিস খেয়াল করো, এখন কিন্তু স্বাভাবিক অর্থে শুধু উইমেন বোঝাচ্ছে না, বলছে উইমেন ইন বাংলাদেশ। বাংলাদেশের নারীদেরকে বোঝানো হচ্ছে। কোন দেশের? বাংলাদেশের। তাহলে বাংলাদেশ কিন্তু একটা নির্দিষ্ট দেশ। সো এই দেশের নারীদেরকে যখন বোঝানো হচ্ছে তার মানে এখানে কিন্তু এটা সার্বিক অর্থে সকল উইমেনকে বোঝানো হচ্ছে না, এটা নির্দিষ্ট করে বাংলাদেশের নারীকে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই তোমার কিন্তু এখানে একটা দা দিতে হবে। The women in Bangladesh are now joining in multifarious sectors. So দা বসানোর এই হ্যাকটা তোমাকে মাথায় রাখতে হবে। এটা খুবই কমন একটা জিনিস, খুবই বেসিক একটা জিনিস। সো কখন দা বসাবা কখন দা বসাবা না সেই জিনিসটার একটা হ্যাক আমি দেখাই দিলাম। এই জিনিসটা আমি দেখলাম যে এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টস ভুল করে। আর তুমি অন্তত একটা গ্যাপ পাবা যেখানে এই ধরনের একটা প্রবলেম দিয়ে দেয়। প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনে এই ধরনের আর্টিকেলের এই ধরনের একটা প্রবলেম থাকে এবং এটা 80 to 90% কেসেস স্টুডেন্টসরা ভুল করে। সো আই হোপ তুমি এই জিনিসটা বুঝতে পারছো। আর বাদ বাকি যে রুলস বাদ বাকি যে কনসেপ্টসগুলো আছে সেগুলো অলরেডি তুমি জানো। এগুলো তুমি যখন একটু বাসায় আমি যে ওয়েতে প্র্যাকটিস করতে বললাম, আমি যদি একটু ব্যাকে যাই আমি এই জিনিসটা আবার একটু রিপিট করে দিই। সো দেখো, all the board questions, all the cadet colleges and all the famous colleges that you had already done and dusted. Okay, so you need to brush up those first of all, and then you need to solve some fresh questions from some other colleges. It may be 4 or 5, and then try to solve it yourself. Okay, try to mark it yourself, try to judge it yourself. Okay, so this is how you can dominate articles in your exam hall. Number two হচ্ছে prepositions, one of the most high voltage topics of HSC syllabus that you need to go through properly. Most of the times দেখা যায় যে আমাদের স্টুডেন্টসরা প্রেপোজিশনসকে ওভারলুক করে। সো এটা কিন্তু কেন ওভারলুক করে সেটা আমি একটু বলি। দুটো কারণে। নাম্বার ওয়ান, হয় একটা স্টুডেন্টের প্রেপোজিশনে ভালোই ল্যাকিং আছে যে কারণে সে এটা অপু 10 20 30 40 50 60 70 80 90 100 হরিণের বাক্স এটা দিয়ে মেরে দেয়, এটা করলে কোনো কাজ হবে না, ঠিক আছে। নাম্বার টু, সে হয়তো 50-50 সিচুয়েশনে আছে যে কারণে কিছু পারে কিছু পারে না। বাট সি এই প্রেপোজিশনটা আমি কিন্তু তোমাকে এখন চাইলে একটা 3 ঘন্টার ক্লাস দিয়ে শেখাতে পারবো না। রাইট নাও এই মুহূর্তে তোমাকে আমি প্রেপোজিশনস এর উপর একটা 3 ঘন্টার ক্লাস দেওয়াটা হচ্ছে স্রেফ বোকামি ছাড়া আর কিছু না। আর এই মুহূর্তে প্রেপোজিশনস একটা 3 ঘন্টার ক্লাস যদি তুমি কোথাও করতে যাও এটাও বোকামি ছাড়া কিছু না। সো ইট মিন্স তোমাকে কি করতে হবে? লুক, আমি তোমাকে বলি, দেখো আমি বিশ্বাস করি তুমি যেহেতু একজন এইচএসসি ক্যান্ডিডেট, ইউ আর সো সিরিয়াস অ্যাবাউট ইউর এক্সাম। আমি এই বিশ্বাসটা মাথায় নিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে। সো দেখো, এই প্রেপোজিশনসকে তুমি যখন ডমিনেট করবা, এই প্রেপোজিশন একটা প্ল্যানিং লাগে। প্ল্যানিংটা কি? গ্যাপ থাকে কয়টা? 10টা। A B C D E F G H I N J, 10টা গ্যাপ। লুক, প্রেপোজিশনস এর ক্ষেত্রে তুমি যে কাজটা করবা,
দেখো এক একটা আইটেম এক একভাবে ডমিনেট করতে হবে, তুমি একইভাবে সব আইটেম ডমিনেট করতে পারবা না, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যখন তোমার টেস্ট পেপার খুলবা, যখন তুমি তোমার টেস্ট পেপারটা খুলবা, তুমি দেখবা টেস্ট পেপারের একদম শুরুতে মানে সেকেন্ড পার্টের শুরুতে মানে টপিক ওয়াইজ কিছু প্র্যাকটিস দেওয়া থাকে, আর্টিকেলসের, প্রেপোজিশনসের, এভাবে টপিক ওয়াইজ কিছু প্র্যাকটিস দেওয়া থাকে। সো ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে তুমি পরীক্ষা দিয়ে আইসা ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আর্টিকেলস যখন কমপ্লিট হয়ে যাবে তুমি প্রেপোজিশনসে ঢুকবা। প্রেপোজিশনসে স্রেফ প্রথম কাজটা আগে করবা, ওই যে আগে যা তুমি প্র্যাকটিস করছো এই কাজটা আবার করবা, আগে যা তুমি প্র্যাকটিস করছো, ঠিক আছে? আগে যা তুমি প্র্যাকটিস করছো সেগুলা একটু রিভাইজ করে নিবা, কেমন? সেটা 10 থেকে 12টা এক্সারসাইজ তুমি আগে থেকে রিভাইজ করে নাও যেগুলো অলরেডি সলভড। দেন তুমি কি করবা? দেন তুমি নতুন কোনো বোর্ড কোয়েশ্চেনে যাবা না, নতুন কোনো ক্যাডেট কলেজের কোয়েশ্চেনে তুমি যাবা না। তুমি কি করবা? তুমি হচ্ছে ওই যে সেগমেন্টটা যেখানে একসাথে অনেকগুলো প্রেপোজিশনসের কি দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে, মানে 1 থেকে 50 বা 60টা বা 70টা বা 100টা, ওখান থেকে যা পারো যতটুকু পারো যেভাবে পারো আজকে তুমি সলভ করবা। দিস ইজ হাউ ইউ ক্যান ডমিনেট। এখন দেখো বলছে স্যার প্রেপোজিশনসের কমন যে ব্যাপারগুলো, প্রেপোজিশনসের কমন আমি তোমাকে বলি, তুমি যদি আজকে অন্তত অন্তত 20টা কোয়েশ্চেন, 20টা কোয়েশ্চেন মানে গ্যাপ থাকবে কয়টা স্যার ওখানে? 10টা, 10টা গ্যাপ, 20টা কোয়েশ্চেন, অর্থাৎ তুমি যদি আজকে 200টা প্রেপোজিশন প্র্যাকটিস করতে পারো, ভালোভাবে বুঝো, অর্থাৎ 20টা কোয়েশ্চেন, প্রতিটা কোয়েশ্চেনে 10টা করে গ্যাপ, তাই টোটাল গ্যাপ হয় কয়টা? 200টা। তুমি যদি আজকে প্রেপোজিশনের উপর অন্তত 200টা প্র্যাকটিস করে ফেলতে পারো, তুমি বুঝে যাবা যে তোমার দখল কতটুকু। কারণ প্রেপোজিশন এমন একটা টপিক ভাই, মানে এটা তোমাকে বললাম তো 3 ঘন্টা 6 ঘন্টা 5 ঘন্টা আজকে দিনে তোমার এমনিতে তোমার সময় কম, তুমি সময় পাচ্ছ 1.5 দিন, 1.5 days, ঠিক আছে? তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে জাস্ট 3 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস দিও প্রেপোজিশন অল ক্লিয়ার, ইম্পসিবল। হ্যাঁ, তুমি চাইলে একটা কাজ করতে পারো, আমার প্লে লিস্টে, যে প্লে লিস্টে আমি দিয়ে দিব, ঠিক আছে, সে প্লে লিস্টে প্রেপোজিশনসের কমন কিছু ক্লাসেস আছে যেখানে আমি খুব ইজিলি কি করছি, প্রেপোজিশনস গুলো বুঝাইছি, কেমন? সো তুমি চাইলে সেই প্লে লিস্টে গিয়ে আমার প্রেপোজিশনসের ক্লাসগুলো করে ফেলতে পারো। আই হোপ এটা তোমাকে একটা টনিক হিসেবে একটা ভালো সার্ভ করবে, কেমন? এবং এটা তোমাকে একটা ভালো বুস্ট দিবে, আই থিঙ্ক অ্যান্ড আই বিলিভ, ঠিক আছে? বাট আমার ক্লাস করার চাইতেও তোমার গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে আজকে 200টা গ্যাপ ফিল আপ করা। দেখো আমি চাইলে আমার ভিউজ বাড়ানোর জন্য তোমাকে অনেক কথাই বলতে পারি যে আমার প্লে লিস্টটা করো, ঠিক আছে, ইউ ক্যান সলভ ইট ইজিলি, কেমন, ম্যাজিক্যাল ক্লাস, ঠিক আছে, মানে এই ধরনের মানে ফাঁকা বলি দিয়ে আসলে কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে তোমার সেলফ স্টাডি, একটা গুছানো প্ল্যান। দেখো সিম্পল একটা কথা বলি, মেসি, রোনালদো, হল্যান্ড, যত আইকনিক প্লেয়ার আছে এরা কিন্তু বছরের কোনো অংশে প্র্যাকটিস ছাড়া থাকে না। বাট হোয়াট দে নিড বিফোর আ বিগ ম্যাচ ইজ আ প্রপার প্ল্যানিং। সে যার মানে তার যে অপোনেন্ট টিমের প্লেয়ার্সরা, সে অপোনেন্ট টিম সম্পর্কে সে একটা প্ল্যান করে, 11টা প্লেয়ারের জন্য সে একটা প্ল্যান করে যে আমার অপোনেন্টে যে টিমটার সাথে আমি খেলতে যাচ্ছি সেখানে 11 জন প্লেয়ার আছে, কেমন, এই 11 জন প্লেয়ার নিয়ে আমাকে প্ল্যান করতে হবে। দেখো সো আলটিমেটলি দেখো তুমি যে কালকে পরীক্ষাটা দিতে যাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপার, সেখানে তোমার 12টা টপিক আছে, এই 12টা টপিকের জন্য তোমাকে প্রপারলি প্ল্যান করতে হবে যে আমি কিভাবে প্রত্যেকটা টপিককে ডমিনেট করবো। এবং এই ডমিনেশনটা কিন্তু তুমি হঠাৎ করে করতে পারবা না পরীক্ষার হলে গিয়ে, মানে হুট করে তুমি ডমিনেট করতে পারবে না। কেন করতে পারবে না? কোয়েশ্চেন কি হবে তুমি জানো না, কোয়েশ্চেন সহজ হতে পারে, কোয়েশ্চেন কঠিনও হতে পারে। সো তোমার মাথায় প্রশ্ন সহজ হবে না কঠিন হবে এই জিনিসটা না রেখে তুমি চিন্তা করো প্রশ্ন যেমন হবে হোক আমি ভাই ডমিনেট করব, এবং এখানে প্রেপোজিশনকে যদি আমার ডমিনেট করতে হয় তাহলে আজকেই আমাকে 200টা প্রেপোজিশন সলভ করে যেতেই হবে। অ্যান্ড অ্যাট দিস টাইম, এই মুহূর্তে তোমাকে পৃথিবীর কোন স্যার আইসা প্রেপোজিশন যদি বোঝানোর চেষ্টাও করে, সে অনেক পরিশ্রম করবে, কিন্তু তুমি মনে মনে ভিতরে ভিতরে নার্ভাস থাকবা। সো এই নার্ভাসনেসটাকে তুমি এই মুহূর্তে ক্লাস দিয়ে কাটাইতে পারবা না।
তোমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে এই 200টা গ্যাপ ফিল আপ করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে, তুমি যদি খুবই অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট হও, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টস যে সে 200তে মনে করো যে আমি ধরে নিলাম যে 200টা কারেক্ট করে ফেলতে পারে, 180 190 কারেক্ট করে ফেলতে পারে। এখন তোমার যদি মনে হয় ভাই আমি 200টা থেকে 150টা পারছি, আমার 50টা ভুল হয়েছে, এখন আমি 50টা কি করব? যাই গণি স্যারকে হোয়াটসঅ্যাপে একটা নক দিই, ঠিক আছে স্যার এটা কি হবে, এটা কি হবে, এটা কি হবে। ডোন্ট ডু ইট। তোমার এই মুহূর্তে যেটা করা উচিত, এই যে 50টা অ্যান্সার তোমার ভুল হয়েছে না, এই 50টা অ্যান্সার তুমি সলিউশন থেকে গ্যাপে উত্তরটা বসাই দাও, বসাইয়া ওই জায়গাটা তুমি ঠাড়া মুখস্থ করো। এই মুহূর্তে এটা ছাড়া কোনো কাজ নাই। কথা তোমাকে বুঝাতে পারছি ভাই? জিনিসটা বাস্তবতা, জিনিসটা বাস্তবতা। আমি তোমাকে বলি সেটা হচ্ছে, মনে করো এই মুহূর্তে একটা রোগ, একটা মানুষ গুরুতরভাবে একটা রোড অ্যাক্সিডেন্টের শিকার, তার 2 ব্যাগ ব্লাড লাগবে, কেমন? এখন এই 2 ব্যাগ ব্লাডের জন্য তোমাকে যে কারো কাছ থেকে হোক ব্লাডটা তোমার ম্যানেজ করতেই হবে। এখন তোমার একটা ঘোরতর শত্রু যদি ব্লাড দিতে আসে এবং তার ব্লাডটা ম্যাচ হওয়ার পর, এভরিথিং ম্যাচ হওয়ার পর যদি ডাক্তার বলে যে হ্যাঁ ব্লাডটা তুমি নাও, তুমি যদি এই মুহূর্তে বলো যে নাও আমার শত্রু, আমি ওর ব্লাড নিব না, তাহলে তোমার রোগী কিন্তু মারা যাবে। সো ইউ নিড টু গেট দ্য পয়েন্ট। এখন দেখো আমি আজকে ক্লাসটা একটু ভিন্ন মাত্রায় সাজাইছি এই কারণেই যে, কারণ 12 13 14 15 16 17 22 ঘন্টা 24 ঘন্টার যে ওয়ান শট ক্লাস তোমরা করো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, তুমি সময় পাচ্ছ 1.5 দিন, এখানে তোমার নতুন করে রুলস গুলো চেনার জানার কিছু নাই। আমি আবারও বলছি, ইউ নিড টু ফোকাস অন আ প্রপার প্ল্যানিং। সো এই যে তুমি 50টা মনে করো ভুল করলা, 150টা কারেক্ট করলা, 50টা কি করলা, ভুল করলা, এই 50টার উত্তর তুমি সলিউশন দেখে ওই যে ওখানে বসাও, বসানোর পর অ্যাপ্রোপ্রিয়েটলি ওই জায়গাটা মুখস্থ করো। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় তাহলে সেটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না হয়, যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি আমরা জানি, একটা নির্দিষ্ট ওয়ার্ডের সঙ্গে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসানো, যেমন ফন্ডের সাথে অফ বসে, কেমন? ফন্ডের বিপরীত হচ্ছে সিক। ফন্ড মানে কোনো কিছু প্রিয়, আর সিক মানে কোনো কিছু নিয়ে বিরক্ত, তাহলে ফন্ড অফ, সিক অফ, ঠিক আছে? সো এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলে তাহলে কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশন বসতেছে সেটা তুমি কি করতে পারবা, মুখস্থ করে ফেলতে হবে। আর যদি বেসিক প্রিপোজিশন হয় সেক্ষেত্রে বুঝার কিছু ব্যাপার আছে, কেমন? সেটা তুমি চাইলে আমি যে প্লে লিস্টটা দিব সেই প্লে লিস্টে প্রিপোজিশনের ক্লাস আছে, ওখান থেকে কমন প্রিপোজিশন গুলো তুমি আই হোপ মানে কভার করে ফেলতে পারো। আর যারা আমার পেইড ব্যাচের অফলাইন পেইড ব্যাচের স্টুডেন্টস ছিল, তাদের কাছে আমি একটা বই দিয়েছিলাম, ক্ল্যাশ অফ প্রিপোজিশনস, ঠিক আছে? সেই ক্ল্যাশ অফ প্রিপোজিশনসে সব কিছু আছে, কেমন? আর যাদের লাগবে ক্ল্যাশ অফ প্রিপোজিশনস, সেটা হচ্ছে আমাদের অফিসে যোগাযোগ করতে পারো, কেমন? এসে কপিটা নিয়ে যেতে পারো। এটা হার্ড কপিটা আমরা সবাইকে ফ্রিতে দেই, যারা বিপদে পড়ে তাদেরকে আমরা উদ্ধার করি, ঠিক আছে? এই প্রিপোজিশনসের টপিকটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টসই আসলে প্রবলেমে পড়ে, সেটা যে লেভেলেরই হোক না কেন। সো আমরা এই উপকারটা মানুষের করি যে ক্ল্যাশ অফ প্রিপোজিশনসের একটা বই আমরা সবাইকে ফ্রিতে দেই, যেখানে আমি আমার মানে এত বছরের যে অভিজ্ঞতা সবগুলো দিয়ে প্রিপোজিশনসকে অনেক ইজিয়ার করে রিপ্রেজেন্ট করছি, যেটা একটা স্টুডেন্ট মোটামুটি একটু সময় দিয়ে পড়লে পারবে। সো যদি কারো বইটা লাগে, ক্ল্যাশ অফ প্রিপোজিশনস বইটা লাগে, কেমন? এখানে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে ঠিকানা দিলে সেটা তোমরা এসে নিয়ে যেতে পারো। আমাদের ঠিকানা অনেকেই জানো, ঠিক আছে? সো এই হলো তোমার প্রিপোজিশনস এর ডমিনেশন। ওকে, 3 নাম্বার, গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, which is the easiest topic, the easiest item for you HSC লেভেলের স্টুডেন্টস যারা, তাদের জন্য সবচাইতে সহজ আইটেমটা হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। এটাকে আমি আমার ভাষায় মানে আটারলি বাটারলি ডিলিশিয়াস আইটেম বলি। কেননা এখান থেকে যদি 5-এ 5 পাওয়া না যায় তাহলে বুঝে নিতে হবে ঘোরতর বিপদ সংকেত। এখান থেকে 5-এ পাবে এটা ললিপপ, এই টপিকে 5-এ 5 পাওয়াটা জাস্ট ললিপপ। এখানে জাস্ট তোমার কি হতো, এটা একেবারে সারা বছর কোনো পড়ালেখা করে নাই যে সেও পারবে। এটা নিয়ে আমি 2 মিনিটের বেশি তোমার সাথে কথা বলবো না। তবে এখানে যে ব্যাপারটা তোমাকে খেয়াল করতে হবে, এখানে যে বক্সটা দেওয়া থাকে, কেমন? বক্সের ভেতরে যে ফ্রেজগুলো দেওয়া থাকে সেই ফ্রেজগুলো সম্পর্কে ধারণা তোমার রাখতে হবে।
ডেফিনেটলি আমি এখানে একটা কমন মিস্টেক আলোচনা করব, কেমন? তবে এখানে কোয়েশ্চেন অ্যান্সার করার একটা ব্যাপার আছে, এখানে ফুল সেন্টেন্সটা লিখতে হবে। ইউ নিড টু রাইট দ্য ফুল সেন্টেন্স। এখানে শুধু উত্তর বসানো যাবে না, ফুল সেন্টেন্স লিখতে হবে, কেমন? ফুল সেন্টেন্স লিখতে হবে। অনলি অ্যান্সার লেখা যাবে না। দিস ইজ মাচ মোর ইম্পর্টেন্ট থিং। আমি জানি তুমি আমার কাছ থেকে এখানে কি এক্সপেক্ট করতেছো, সেটা হচ্ছে উড রাদার এবং হ্যাড বেটারের মধ্যে যে কনফিউশনটা, এই জায়গাতেই এখানে সবচেয়ে বেশি ভুল হয়, এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভুল হয়। এটা আমি তোমাদের একটু বুঝাই দিচ্ছি। দেখো, উড রাদার ভার্সাস হ্যাড বেটার। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে মানে কথা বলছি একেবারে পিন পয়েন্টে, অর্থাৎ যে জায়গাটা তোমার প্রয়োজন। সি উড রাদার ভার্সাস হ্যাড বেটার। এখন তুমি সব জায়গায় একটা কমন জিনিস পাবা, যে যেখানে দেন থাকবে সেখানে উড রাদার হবে। সেখানে উড রাদার হবে। যেমন তুমি ধরো বললা, আই উড রাদার ডাই দেন সাপোর্ট ব্রাজিল। কেমন? এখন মনে করো তুমি বললো যে আই উড রাদার ডাই দেন সাপোর্ট ব্রাজিল। এখন তুমি বলতে চাচ্ছ আমি দরকার হলে মরে যাব, তারপরে ব্রাজিল সাপোর্ট করব না। সো দেখো, দেনের কাজটা কি? দেনের কাজ হচ্ছে অল্টারনেটিভ অপশন ক্রিয়েট করা, একটা অল্টারনেটিভ অপশন ক্রিয়েট করা। এই দেখো, দেন আছে মানে হচ্ছে এরপর একটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভটা কি? ব্রাজিলকে সাপোর্ট করা। সো আমরা হয়তো যারা কোচিং প্রফেশনের সাথে আছি, অনেকে খুব শর্টকাটে স্টুডেন্টসদেরকে শেখানোর জন্য অনেক কিছু স্কিপ করে যাই, এটা ঠিক না। দেখো, জাস্ট আমরা অনেক সময় বলি কি দেন দেখলে উড রাদার হবে, দেন দেখলে উড রাদার হবে না, দেন দেখলে উড রাদার হবে এরকম তো না। দেন দেখলে তো নো সুনার হ্যাডও হইতে পারে, ব্যাপার আছে না ভাই? দেন দেখলে তো নো সুনার হ্যাডও হইতে পারে। তো দেন দেখলে উড রাদার হবে, কথাটা এতটুকুতে শেষ নয়। ইউ নিড টু গো ডিপার। দেখো, আমি দেখো কোন টপিকটা চুজ করছি তোমার জন্য, যে টপিকটাতে তোমার একটু ওলটপালট হলে 1 নাম্বার নাই হয়ে যাবে, মানে 0.5 করে হলে তুমি যদি উড রাদার জায়গায় হ্যাড বেটার দাও, হ্যাড বেটার জায়গায় উড রাদার দাও, ওখানে কিন্তু নাই হয়ে যাবে। তার মধ্যে এক্সট্রা কনফিউশন যদি নো সুনার হ্যাড থাকে, তাহলে এটা আরো মুশকিল। তো দেখো, দেনটা এখানে কি করবে? দেখো, এখানে একটা অপশন হচ্ছে আই উড রাদার ডাই, আমি বরং আই ডাই। তোমার তো উড রাদারের জায়গাটা গ্যাপ থাকবে, কেমন? এই জায়গাটা গ্যাপ থাকবে, তাহলে আই ডাই, আমি মরে যাব, দেন সাপোর্ট ব্রাজিল। তো দেন এখানে কি করতেছে? একটা অল্টারনেটিভ অপশন ক্রিয়েট করতেছে। সো when you find that there is a word then and after that there is an alternative option, then you have to pick up would rather. I'd rather die than support Brazil. আর হ্যাড বেটারের ক্ষেত্রে দেনটা থাকে না। কেন থাকে না? কারণ হ্যাড বেটারের কাজটা হচ্ছে অ্যাডভাইস দেয়া। হ্যাড বেটারের কাজটা হচ্ছে কি দেয়া? অ্যাডভাইস দেয়া। হেড বেটার কি করবে? অ্যাডভাইস দিবে। হেড বেটার কি করবে? অ্যাডভাইস দিবে। কাকে? হেড বেটার অ্যাডভাইসটা দিতে পারে নিজেকে অথবা অন্যকে। লুক, দেখো, আমি বললাম যে কি ইউ হ্যাড বেটার জয়েন আর্জেন্টিনা ফ্যান ক্লাব। কেমন? সো যাদের মন খারাপ, ব্রাজিলের সমর্থকদের যাদের মন খারাপ, তাদেরকে আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসেবে বলতে পারি তোমরা আমাদের ফ্যান ক্লাবে জয়েন করতে পারো, ঠিক আছে? বিনিময়ে আমরা কিছুই নেব না, ঠিক আছে? আবার যখন 4 বছর পর ফুটবল ফিফা আসবে, কেমন, ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে, মিস্টেক অর পার্ডন মাই মিস্টেকস, ওকে? লুক, আসলে মানে খেলা দেখার পর আমি নিজেও একটু শিহরিত, ঠিক আছে?
কেমন, এটা আশা করি নাই। ব্রাজিল should have not been eliminated. ওকে, তো যাই হোক, কপালের লিখন যায় না খণ্ডন। ওকে, তো আমি তোমাকে বলতেছি, দেখো, ইউ হ্যাড বেটার জয়েন আর্জেন্টিনা ফ্যান ক্লাব। তো আমি তোমাকে কিন্তু কোনো অপশন দিচ্ছি না। লুক, ড্যান কিন্তু তোমার একটা অপশন দিচ্ছিল, ড্যানের কাজ হচ্ছে অপশন দেওয়া, বাট হ্যাড বেটারের কাজটা হচ্ছে সরাসরি অ্যাডভাইস দেওয়া। দেয়ার উইল বি নো অপশনস অ্যাভেলেবল, কোনো অপশনস অ্যাভেলেবল থাকবে না। সো ইউ হ্যাড বেটার জয়েন আর্জেন্টিনা ফ্যান ক্লাব, তুমি বরং আর্জেন্টিনার ফ্যান ক্লাবে জয়েন করো। সো আমি তোমার কিন্তু অপশন দিই নাই, জাস্ট একটা কি দিছি, অ্যাডভাইস দিছি। সো দেখো, যেহেতু এখানে কোনো দেন নাই, কোনো অপশনও নাই, সরাসরি অ্যাডভাইস, তখন তুমি দিচ্ছ কি, হ্যাড বেটার। এখন এই জিনিসটা আমরা বুঝি, ফাইন, কিন্তু ঘটনা হচ্ছে আর একটু যদি প্রশ্ন কঠিন করে তখন, লুক, যখন ভেঙে দেয়, আমি তোমারে বললাম কি এরকম যে ইটস রেইনিং outside, it's raining outside, full stop, you dash take an umbrella. Acha, 1. Number 2, you dash take an umbrella, otherwise you might get drenched. Look, দুইটা জিনিস, দুইটা সিনারিও, কিন্তু কথা আবার দুই রকম। এটা খেয়াল করো, বলছে ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। জাস্ট সিম্পল একটা স্টেটমেন্ট শেয়ার করছে তোমার সাথে, ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। এখন বাইরে বৃষ্টি হওয়ার ফলাফল কি সেটা নিয়ে কিছু বলে নাই, জাস্ট তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে and you should take an umbrella, না? তাহলে এখন তুমি এখানে কি বসাবা, হ্যাড বেটার। কেন দেখো, আমব্রেলা না নিলে কি পরিণতি হবে এটা নিয়ে এখানে কোনো কথা বলে নাই, জাস্ট একটা পরিস্থিতি তোমার সাথে শেয়ার করছে, একটা সিচুয়েশন শেয়ার করছে, দ্যাট ইটস রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। দেন হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু টেক অ্যান আমব্রেলা, ইট মিনস ইউ হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। সো যখন তুমি দেখবা যে কোনো দেন নাই, দেখো এখানেও কোনো দেন নাই, এখন তোমাকে এই ধরনের অপশনস দিতে পারে, এই ধরনের কোয়েশ্চেন্স দিতে পারে, যে দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিল, কোনোটাতেই দেন দিল না, তখন তুমি কেমনে বুঝবা কোনটাতে উড রাদার, কোনটা হ্যাড বেটার হবে? লুক, এটা একটু তুমি পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, তুমি একটা আমব্রেলা নাও, আদারওয়াইজ, এই ওয়ার্ডটাতে ফোকাস করো, আদারওয়াইজ, তা না হলে, ইউ মাইট গেট ড্রেঞ্চড, তা না হলে তুমি ভিজে যেতে পারো। তার মানে দেখো, আমব্রেলা নিতে বলতেছে, আমব্রেলা না নিলে কি হবে সেই পরিণতিটা নিয়ে কথা বলতেছে। So when you find a পরিণতি, I mean when you find a result, when you find an outcome, okay, then you need to go with would rather. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। You'd rather take an umbrella, otherwise you might get drenched. অর্থাৎ তোমার একটা আমব্রেলা নিতে হবে, তুমি বরং একটা আমব্রেলা নাও, তা না হলে তুমি কি ভিজে যাবে। সো দেখো এখানে কি করছে, এই স্টেটমেন্টের পরে এই একটা রেজাল্ট তোমাকে দিয়ে দিছে যে যদি তুমি আমব্রেলাটা না নাও কি হবে, কিন্তু আগের সেন্টেন্সে দেখো তোমাকে আমব্রেলা না নিলে কি পরিণতি হতে পারে এই ধরনের কোনো কিছু বলে নাই। সো দ্যাটস ওয়াই দেখো এখানে জাস্ট ছিল একটা সিচুয়েশন শেয়ার করছে, আর তারপর হচ্ছে তোমাকে একটা গ্যাপ দিয়ে দিছে। যখন জাস্ট সিচুয়েশন শেয়ার করবে তখন হবে হ্যাড বেটার, আর যখন তোমাকে কোন একটা পরামর্শ দেওয়ার পর ওই পরামর্শ না মানলে কি হতে পারে এই ধরনের রেজাল্ট বলে দিবে, তখন বলতে হবে কি উড রাদার। এটা কোন ক্ষেত্রে, যখন দুইটা গ্যাপের কোনোটাতে দেন থাকবে না, আর দেন থাকলে সেটা তো আমরা বুঝছি, রাইট? দেখো দেন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সেস এন্ড রাইট ফর্ম অফ ভার্বস, এই দুটো টপিক আমি একসাথে তোমাদেরকে আলোচনা করব, এই কারণেই যে
কমপ্লিটিং সেন্টেন্স আর রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলস বলো, কনসেপ্টস বলো, বেসিক্স বলো, সেম, অর্থাৎ সেম বেসিক কনসেপ্টস। তার মানে আমি বুঝাতে চাচ্ছি একটা স্টুডেন্ট যখন রাইট ফর্ম অফ ভার্বস এর প্রতিটা কনসেপ্ট পুঙ্খানুপুঙ্খ রূপে আয়ত্ত করে তখন তার জন্য কমপ্লিটিং সেন্টেন্স কোনো ব্যাপার না। সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে তুমি রাইট ফর্ম অফ ভার্বস উপর রাইট ফর্ম অফ ভার্বস যদি তুমি ভালো পারো তাহলে কমপ্লিটিং সেন্টেন্সের কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকবে। বাট এখানে প্রেজেন্টেশনে একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে তুমি জাস্ট অ্যান্সার গুলো লিখবা এই, এবং অবশ্যই অবশ্যই সিরিয়াল মেনটেন করবা। তোমাদের অনেকের সিরিয়াল মেনটেন না করার একটা টেন্ডেন্সি দেখা যায় মাঝে মাঝে। ডেফিনেটলি তুমি সিরিয়ালটা মেনটেন করবা, এ বি সি ডি ই এফ জি এইচ আই, যেভাবে সিরিয়ালটা মেনটেন করবা। মানে ই এর আগে ডি দিয়ে ফেলবা না, এফ এর আগে সরি ই এর আগে এফ দিয়ে ফেলবা না। মনে করো তুমি এটা পারছো, রাইট, লিখো, বিটা পারো নাই, খালি রাখো, খালি রাখো, কিন্তু তাই বলে সি কে আগে বি কে নিচে নিয়ে আসিও না। বিষয়টা কি আমি বুঝাতে পারছি? এটা অনেকে করে, এটা করবা না, ইটস এ গ্রেট মিস্টেক। এটাতে এক্সামিনার্সরা কিন্তু বিরক্ত হয়, অনেক ইরিটেটেড ফিল করে। আর একবার যদি এক্সামিনার ইরিটেটেড ফিল করে তোমার খাতা কাটতে গিয়ে, এটা তাদের সাইকোলজিকে কিন্তু দারুণভাবে ইনফ্লুয়েন্স করে। এটা তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। সো রাইট ফর্ম অফ ভার্বস এ কি করবা? এবার আসো রাইট ফর্ম অফ ভার্বস এ ডমিনেট কেমনে করবা। আচ্ছা, প্রেজেন্টেশনটাকে একটু শাইনি। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে পুরো বাক্য লিখতে হবে, পুরো বাক্য, pardon my handwriting, পুরো বাক্য লিখতে হবে, মাস্ট, কোনো ভুল নাই। কমপ্লিটিং সেন্টেন্সে পুরো বাক্য লিখতে হবে, রাইট ফর্ম অফ ভার্বস এ অনলি অ্যান্সার্স লিখতে হবে। এবার আসো হাউ টু ডমিনেট, প্রিপারেশনটা কেমনে নিবা। সি, তুমি আজকে আগে যা প্র্যাকটিস করছো রাইট ফর্ম অফ ভার্বস এন্ড কমপ্লিটিং সেন্টেন্সে আগে যা প্র্যাকটিস করছো, ঠিক আছে? তোমার যেহেতু টাইম শর্ট, দেখো এতগুলো প্রিপারেশনের পর কিন্তু এখন তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্বসে আসছো, এই দুইটা তুমি একসাথে প্রিপারেশন নিবা। একসাথে কিভাবে প্রিপারেশন নেবা আমি তোমার বলি। যে কোনো 10টা বোর্ড কোয়েশ্চেন্স অথবা কলেজ কোয়েশ্চেন্স, যে কোনো 10টা কলেজ কোয়েশ্চেন্স, যে কোনো 10টা কলেজ কোয়েশ্চেন্স আজকেই সলভ করবা। আজকেই কি করবা স্যার? সলভ, মাস্ট। এবং তুমি এই দুইটা একসাথে কেন করবে আমি তোমাকে বলি। এই দুইটা একসাথে কেন করবে আমি তোমাকে বলি, যেহেতু দুইটার বেসিক কনসেপ্টস সেম, দুটোর বেসিক কনসেপ্টসই কি সেম। এবার প্রিপারেশন নেওয়ার সময় তুমি স্থান বদল করতে পারো। এখানে একটা টেকনিক আমি তোমাকে ফলো করতে বলবো। তুমি এই দুটো যেহেতু একসাথে প্রিপারেশন নিবা, তাহলে আগে রাইট ফর্ম অফ ভার্বস করবা, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স করবা। অর্থাৎ প্রতিটা কলেজ কোয়েশ্চেন সলভ করার সময়, প্র্যাকটিসের সময়, অর্থাৎ প্রিপারেশন নেওয়ার সময় আজকে তুমি আগে রাইট ফর্ম অফ ভার্ব সলভ করবা, রাইট ফর্ম অফ ভার্ব সলভ করার পরে কমপ্লিটিং সেন্টেন্স সলভ করবা। এভাবে 10টা কোয়েশ্চেন্স তুমি আজকেই, অর্থাৎ যে সময়টা পাচ্ছ সেই সময়ের মধ্যে তোমাকে সলভ করতে হবে। এন্ড দ্যাটস হাউ ইউ ক্যান রুল ওভার দিস আইটেমস। এটা একটা ফ্যাক্ট। এখন এখানে একটা এক্সট্রা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে তোমার যদি এখানে ভুল যদি হয় কি করবা? ঠাড়া মুখস্থ করবা? ওয়েট, এখানে ঠাড়া মুখস্থ করে কোনো লাভ নাই। এটা প্রিপোজিশনস না যে তুমি ঠাড়া মুখস্থ করে কিছু একটা হবে। এখানে তুমি যে উত্তরটা ভুল হচ্ছে, যে কনসেপ্টটা তোমার ভুল হচ্ছে, সেই কনসেপ্টটার তোমার নোটস আছে না, বা যে কোনো একটা বই তুমি ফলো করছো না, বা যে কোনো স্যারের কাছে তুমি পড়ছো না, বা আমার ক্লাসগুলো তুমি করছো না, যারা আমার অফলাইন পেইড ব্যাচের স্টুডেন্টস ছিল তোমাদের কাছে কনসেপ্ট আছে না, খাতায় নোট করা আছে না, ঠিক সেই জায়গাটা তুমি নোট খাতা থেকে বের করো। ওইখানে যে এক্সাম্পলটা তোমাকে আমি ক্লাসে লিখে দিয়েছিলাম, সেই এক্সাম্পলটা তুমি একটু খতিয়ে দেখো, ওইটা একটু রিভাইজ করো। এটা তোমার জন্য একটা ভালো টনিক হিসেবে কাজ করবে। একটা কথা বলি প্রাসঙ্গিকভাবে, তুমি যদিও বা 1.5 দিন সময় পাচ্ছ, আসলে এটা 1.5 দিন না। কিভাবে? তোমার খাওয়া আছে, পরীক্ষা দিয়ে এসে রেস্ট নেওয়ার একটা ব্যাপার আছে, মাঝখানে ব্রেকের ব্যাপার আছে, ঠিক আছে? তোমার ওভারঅল যেদিন তোমার পরীক্ষা, ঠিক আছে, সেদিন তোমার অনেক আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি আছে, কেমন? সো ওভারঅল মিলে কিন্তু যেটা তুমি 1.5 দিন ভাবছো, মানে একদিনের চাইতে কিছু বেশি, সেটা আসলে আমার দৃষ্টিভঙ্গিতে সময়টা একদিনেরও কম। তাই তুমি এই মুহূর্তে কোনো
12, 14, 15 ঘন্টা ওয়ান শট ক্লাসের পিছনে নাও দৌড়াইয়া টেকনিক্যালি প্ল্যান করো, এইভাবে তুমি প্র্যাকটিসটা করে যাও। আই হোপ এটা তোমাকে একটা ভালো বুস্ট আপ দিবে। ওকে, নাও একেবারে যে টপিকটার জন্য আমরা সবচেয়ে অধীর আগ্রহে অপেক্ষা করি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস। দেখো ভাই, চেঞ্জিং সেন্টেন্সে অনেক টাইপ আছে। নাম্বার 1 তোমার ভয়েস চেঞ্জ আছে, কেমন ভয়েস। নাম্বার 2 হচ্ছে ডিগ্রিজ আছে, কেমন, অলরাইট। নাম্বার 3 তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। তারপরে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, হ্যাঁ, অ্যান্ড ভাইস ভার্সা, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। আর সবচাইতে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। দেখো ভাই, 1 2 3 4 5 6, এখানে 6 ধরনের জিনিস, 6 ধরনের জিনিস মিলে আমার হিসেবে ভয়েস চেঞ্জিং, ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভাইস ভার্সা, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যান্ড ভাইস ভার্সা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সব মিলিয়ে এখানে একেবারে ফেলে দিলেও 150 প্লাস কনসেপ্টস আছে। আরো বেশি হতে পারে, 150 প্লাস বললাম তো। এখন এই 150 প্লাসের জন্য যদি এই 150 প্লাস কনসেপ্ট যদি আমি তোমাকে এখন পড়াই, তোমার প্রিপারেশন নেওয়ার টাইম শেষ হয়ে যাবে। সো হাউ টু প্ল্যান, কি করবা, আসো তুমি এইগুলো থেকে যা জানো জানো, যা জানো না জানো না, এখন নতুন করে কিছু শেখার প্রয়োজন নেই। লেটস সাপোজ আমি তোমারে বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এখানে কয় ধরনের ট্রান্সফরমেশন, 6 ধরনের। কিভাবে, সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড 2 ধরনের, কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড 4 ধরনের, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল 6 ধরনের। এখন এখানে 6 ধরনের থেকে মনে করো তুমি 4 ধরনের মানে 4 টাইপস তুমি খুব ভালো পারো, 4 টাইপস তুমি খুব ভালো পারো, 2 টাইপসে তোমার হালকা পাতলা সমস্যা আছে। ওয়েট, তাহলে তুমি যে 4 টাইপস ভালোভাবে পারো সেগুলো একটু ভালোভাবে আগে দেখো, সেগুলোর উপরে তুমি কনফিডেন্সটা গেইন করো, কেমন। বাকি যে 2টা টাইপ তুমি পারতেছো না, বা বাকি যে 2টা টাইপ তোমার দখলে নাই, অ্যাবসলিউটলি নাই, যদি অ্যাবসলিউটলি না থাকে তাহলে নতুন করে শেখার প্রয়োজন নাই। আর যদি মনে হয় না আমি এখানে 6টা টাইপই পারি, সরি, আর যদি মনে হয় যে না আমি এখানে 6 ধরনেরটাই পারি, তাহলে তুমি কি করবা, জাস্ট চোখ বন্ধ করে নিয়ত করবা যে আমি এখন এটা করতে বসতেছি অ্যান্ড আই শুড ডু ইট। ওকে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, জাস্ট এটা তুমি 2 ভাবে করতে পারো। একটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন ধরে ধরে করতে পারো, আর একটা হচ্ছে ওই যে একসাথে বান্ডেল আকারে যেখানে দেওয়া থাকে সেখান থেকেও করতে পারো। অ্যান্ড ডেফিনেটলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে ভয়েস চেঞ্জের ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অ্যান্ড ভাইস ভার্সা আদার্স গুলোও থাকতে পারে, কেমন। এখানে টোটাল 5 মার্কস, 5টা ট্রান্সফরমেশন বা 5টা সেন্টেন্স তোমাকে চেঞ্জ করতে হবে, যেখান থেকে মিনিমাম 2টা দিবা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, ঠিক আছে। ভয়েস চেঞ্জিং থেকে একটা থাকবে মাস্ট, ডিগ্রিজ থেকে একটা থাকবে মাস্ট, আর এই পোর্শনটা থেকে একটা থাকবে মাস্ট, ঠিক আছে। এখন আমি তোমাকে বলি এখানে তোমার 5-এ 5 পাওয়াটা আসলেই টাফ, একদম যদি বাস্তবতার নিরিখে বলি, এটার উপর দিনের পর দিন মাসের পর মাস যে ওয়ার্কআউট করছে সে ছাড়া এখানে 5-এ 5 কেউ পাবে না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় যে মানে আমি অন্তত 5-এ 3 তুলতে চাই, কিভাবে তুলবো, দেখো ডিগ্রিজ সোজা, তুমি আজকে একটু টাইম দিলে কিন্তু ডিগ্রিজ থেকে কিছু একটা তোমরা তোমাদের এখানে দেখো চেঞ্জিং সেন্টেন্সে মার্কস কেন কমে যায়, এটা নিয়ে তুমি ওভার থিঙ্ক করো, এটা নিয়ে তুমি ওভার কনফিউজড হও, সেখানে তোমার চেঞ্জিং সেন্টেন্সে মার্কসটা কমে যায়। কেন, এখানে একটা দেখা যায় একজন স্টুডেন্টের মনে করো যে 5-এ 3 পাওয়ার ক্যালিবার আছে, কিন্তু দেখা যাচ্ছে সে সব ভুল করে দিয়ে চলে আসছে, বা অন্তত একটা স্টুডেন্টের 5-এ 2 পাওয়ার ক্যালিবার আছে, কেমন, কিন্তু সে সেখানেও সেটা তুলতে পারতেছে না, অনেকে 0ও পায়। আমি জানি পরীক্ষার আগে এই কথাটা বলাটা ঠিক নয়, তবে এটা সতর্ক অর্থে, সতর্কতার স্বার্থে, ঠিক আছে।
এখন অনেকে যারা সে নিজেও জানে যে সে আসলে 5-5 পাবে না, কেমন, কিন্তু সে তারপরে এটার জন্য চেষ্টা করতেছে। আমি তোমার চেষ্টাটাকে অবশ্যই সম্মান জানাই, বাট তোমাকে ফার্স্টে কি করতে হবে, সেফ জোনে তো আসতে হবে। সেফ জোনে আসার জন্য তুমি কি করবা দেখো, তুমি ভয়েস চেঞ্জ, ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, এই তিনটা থেকে কিন্তু 1-1-1 3 মেরে দিতে পারো। মানে তোমার খেলা পড়ছে মনে করো হচ্ছে যে তুমি নরওয়ে, আর তোমার খেলাটা পড়ছে মনে করো আর্জেন্টিনার সাথে। লুক, তুমি নরওয়ে, তোমার খেলাটা পড়ছে আর্জেন্টিনার সাথে। তো তাহলে কি হয় দেখো, নরওয়ের প্লেয়াররা বা নরওয়ের কোচ সারাদিন প্ল্যান করলো কারে নিয়া, মেসিরে নিয়া। কারণ মেসি অ্যাকচুয়ালি ইজ আ টাইটানিক ফিগার, ইজ এ ব্রিলিয়েন্ট ফিগার। তাকে যে কোনো ভাবে কি করতে হবে, ডিফেন্ড করতেই হবে, তাকে ট্যাকেল করতেই হবে, কেমন। বাট খেলার মাঠে গিয়ে দেখা গেল যে মেসিকে প্রথম মানে ফার্স্ট হাফে তার দলের কোচ নামাই নাই, ঠিক আছে। তাহলে প্রথম 45 মিনিট তুমি কি করবা, নরওয়ের প্লেয়াররা তখন কি করবে, বাকি যারা আছে তাদেরকে তো প্ল্যানে রাখতে হবে, কেমন। এখানে তো গোল স্কোরার আরো অনেকেই আছে, মার্টিনেজ গোল করতে পারে, লিসান্দ্রো মার্টিনেজ গোল করতে পারে, কেমন, বা হচ্ছে তোমার সেলসো, সেও তো গোল স্কোরার, বা হচ্ছে রোমেরো ডিফেন্স থেকে এসে গোল করতে পারে। আমি তোমাকে ফুটবল শিখাচ্ছি না, এক্সাম্পলটা দিচ্ছি, কেমন। বা হচ্ছে মনে করো এটা কে যেন নাম, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, ধরো। তো আমি বললাম যে এরা হচ্ছে গোল স্কোরার, কেমন। এখন তুমি জাস্ট যদি মেসিকে নিয়ে টেনশন করতে থাকো তাহলে তো হবে না। অর্থাৎ তোমাকে এখানে দেখো চেঞ্জিং সেন্টেন্সে তোমাকে পুরোপুরি হ্যান্ডিক্যাপ করে রাখে কোন জিনিসটা, তোমাকে হ্যান্ডিক্যাপ করে রাখে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অথচ এখান থেকে আসবে দুইটা, দেখো 2 বড় না 3 বড়, গণি স্যারের মন বড়, তাই না। এখন দেখো আমি তোমার বুঝাইতেছি, তুমি এই তিনটাতে আগে ফোকাস করো, আগে এখান থেকে 3 শিওর করো ব্রো, এখান থেকে 3 শিওর করো। এখান থেকে তুমি যদি 3টা শেয়ার করতে পারো, এখান থেকে যদি এই জিনিসগুলো যদি একটু কারেক্টলি করতে পারো, তাহলে তুমি একটা কনফিডেন্স পাচ্ছ, ও আমি তো এখান থেকে 5 থেকে 3 বের করে আনতে পারি। বাকি 2 এর জন্য আমি একটু সিরিয়াসলি আজকের রাতটা যদ্দূর পারি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর যদি তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যাপারে একেবারে আইডিয়া নীল থাকে, একেবারেই নীল থাকে, তুমি টাচই করো নাই, ধরোই নাই, পড়োই নাই, তোমার পড়ানোই হয় নাই, তাহলে ভাই তুমি এটা বাদ দিয়ে যাও, জাস্ট এটা দেখো। আর যদি তোমার মনে হয়, বললাম তো যে আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে 6 টাইপেরই কি আছে, ক্লিয়ার আছে। তো যার 6 টাইপের ক্লিয়ার আছে তার প্রবলেমটা কি, যার 6 টাইপের ক্লিয়ার আছে তার প্রবলেমটা হচ্ছে ওভার কনফিডেন্স অ্যান্ড ওভার থিঙ্কিং। প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে। প্রশ্ন তুমি যখন আজকে প্র্যাকটিস করতে বসবা, তুমি দেখবা যে ব্র্যাকেটে কি লেখা আছে, কোন সেন্টেন্সে নিয়ে যেতে বলা হচ্ছে, সিম্পলে না কমপ্লেক্সে না কম্পাউন্ডে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, সেন্টেন্সটা অলরেডি কোন প্যাটার্নে আছে। তো তুমি যদি সেন্টেন্সের প্যাটার্নটা চিনতে পারো তাহলে কিন্তু তুমি ট্রান্সফরমেশনটা করতে পারবে। আর যদি তোমার প্যাটার্ন চিনতে ভুল হয় তাহলে কিন্তু তুমি ট্রান্সফরমেশন করতে পারবে না। আমি এটা নিয়ে তোমাদেরকে বলি, আমার যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস দেওয়া আছে, সেখান থেকে তুমি একটু করে দেখে নিতে পারো যদি তোমার প্রয়োজন মনে হয়, ঠিক আছে। তবে আমার মনে হয় আমার এই ক্লাসটা দেখার চাইতেও, মানে চেঞ্জিং সেন্টেন্সের এই মুহূর্তে কোনো ক্লাস দেখার চাইতেও তোমার সবচেয়ে বেশি যেটা কাজ দিবে সেটা হচ্ছে তুমি আজকে বাসায় এসে অন্তত প্র্যাকটিস করো 10টা কোয়েশ্চেন অথবা 20টা কোয়েশ্চেন। 10টা করলে 5 10 50, 20টা করলে 5 20 100, মানে 50টা থেকে 100টা চেঞ্জিং সেন্টেন্স তুমি আজকে ভাই এনি হাউ তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে ন্যারেশন। ন্যারেশন নিয়ে আমরা সবাই অনেক প্যারেশান থাকি, কারণ হচ্ছে অনেক কনসেপ্টস, অনেক রুলস পড়ার পরেও প্যাসেজ ন্যারেশন আমাদের ভুল হয় বা হয়ে আসতেছে। এখন কালকে আমার পরীক্ষা, আমি ন্যারেশনকে কিভাবে কন্ট্রোলে নিব। লুক, আমি তোমার বলি, লিসেন, এখানে তুমি যেটা করবা, তুমি যে কোনো, এখানে 10টা প্র্যাকটিস করার প্রয়োজন নাই, তুমি এখান থেকে 7 থেকে 8টা ডিরেক্ট থেকে
ইনডিরেক্ট ন্যারেশন তুমি সলভ করে যাবা। এখানে তোমার একটা কথা বলি, ন্যারেশন প্রায় সময় বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে কমন চলে আসে। এটা তোমাকে একটা মানে ওপেন সিক্রেট বলে দিলাম। তো আমার 14 বছরের অভিজ্ঞতায় আমি যতদূর দেখছি যে ন্যারেশন বেশিরভাগ ক্ষেত্রে বিগত বছরের কোয়েশ্চেন থেকে কমন চলে আসে। সো যে জিনিস তোমার কমন চলেই আসে সেটা তুমি যদি এতদিন মোটামুটি পড়াশোনা করেও থাকো, জাস্ট 7 থেকে 8টা ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন প্র্যাকটিস করে যাবা, আর 2 থেকে 3টা ইনডিরেক্ট টু ডিরেক্ট ন্যারেশন সলভ করে যাবা। তুমি যদি দেখো এই ক্লাসটা আমি তোমাদেরকে কেন দিচ্ছি, হাউ টু মেক আ প্ল্যান, হাউ টু মেক আ রোড ম্যাপ ফর ইয়োর টুমরোজ এক্সাম। আমি কিন্তু তোমার ন্যারেশনের রুলস পড়াইতে গেলে 5 ঘন্টা ক্লাস নিতে পারবো, কিন্তু এই মুহূর্তে তোমার ন্যারেশনের রুলস আমার থেকে কোনো প্রয়োজন নাই। আমার ন্যারেশনের রুলস নিয়ে যদি তুমি ক্লাস করতে চাও, আমি এখানে প্লে লিস্টে দিয়ে দিছি, কমেন্ট সেকশনে প্লে লিস্টে ন্যারেশনসের ক্লাস আছে, ওখান থেকে তুমি বেসিক আইডিয়া নিয়ে নিতে পারো। দেখো আমি তোমাকে কিন্তু দিয়ে দিচ্ছি, প্ল্যানটাও দিচ্ছি, ক্লাসটাও দিচ্ছি, ক্লাসটা কোথায় পাবা সেটাও বলে দিচ্ছি, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো তুমি আজকে যেটা করবা সেটা হচ্ছে এই 7 থেকে 8টা ডিরেক্ট টু ইনডিরেক্ট ন্যারেশন তুমি সলভ করো। সেটা বোর্ড কোয়েশ্চেন থেকে হলে বোর্ড কোয়েশ্চেন থেকে করতে পারো, অথবা একসাথে যেখানে আছে সেখান থেকেও করতে পারো, আর 2 থেকে 3টা ইনডিরেক্ট টু ডিরেক্ট করতে পারো। আর এই বিষয়ে তোমার যদি বিস্তারিত রুলস কনসেপ্টস নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট সেকশনে আমি যে প্লে লিস্টটা দিয়ে দিয়েছি সেটা তুমি দেখতে পারো, ঠিক আছে? দেন হচ্ছে তোমার প্রোনাউন রেফারেন্স। আসো, প্রোনাউন রেফারেন্স আসলেই প্যারাদায়ক। এখানে কমনলি 5টা মিস্টেক তোমাকে খুঁজে বের করতে হবে, ওই মিস্টেকগুলো তোমার রিরাইট করতে হবে। দেখো সবসময় প্রিপারেশন আমাদের থাকে, কিন্তু প্রেজেন্টেশনের কারণে অনেক সময় আমরা মার খেয়ে যাই। ব্যাপারটা হচ্ছে কি, তুমি তোমার বাসায় মেহমান আসবে, সেখানে 12 পদের রান্না করলা, 12 পদের রান্না, ঠিক আছে, কিন্তু তুমি প্রেজেন্টেশনে ঝামেলা করে ফেলছো। ব্যাপারটা হয়েছে কি, তোমার 12 পদের রান্না থেকে দেখা যাচ্ছে টেবিলে যখন তুমি খাবারগুলো পরিবেশন করছো, তুমি ভাঙা প্লেটে পরিবেশন করছো, বা তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয় নাই, ঠিক আছে, বা ওই তরকারিগুলোর লুকটা ভালো আসতেছে না, কেমন, বা হচ্ছে যে কোনো কারণেই হোক সেখানে একটা ম্যাসাকার হয়েছে, যে কারণে তোমার প্রেজেন্টেশনটা সুন্দর হয় নাই, তখন কিন্তু স্বাদ কেমন হয়েছে সেটা আর বিচার করবে না। এইরকম একটা ব্যাপার হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং, যেখানে তোমার প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। এখানে 1 নম্বরে যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, তুমি ওভারঅল প্রোনাউন রেফারেন্সিং এর যে প্যারাগ্রাফটা তোমাকে দিছে পুরো প্যারাগ্রাফটাই লিখতে হবে, পুরো প্যারাগ্রাফটি কারেক্টলি লিখতে হবে। কারেক্টলি, এখানে এই জিনিসটাতে একটু ফোকাস করো, কারেক্টলি লিখতে হবে। তার মানে যেসব জায়গায় প্রোনাউন রেফারেন্সিং এর ভুল তুমি পাইছো সেগুলা রিরাইট করে ঠিক করে পুরো প্যারাগ্রাফটা তোমাকে লিখতে হবে। 2বার প্যারাগ্রাফ লিখতে হবে না, তুই প্যারাগ্রাফটা একবারই লিখবা, কেমন, তবে কারেক্টলি লিখবা। 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে জায়গাগুলোতে তোমার কারেকশন আসছে, কারেক্টেড পয়েন্টগুলো আন্ডারলাইন করতে হবে, কারেক্টেড পয়েন্টগুলো আন্ডারলাইন করতে হবে, কারেক্টেড পয়েন্টগুলো আন্ডারলাইন করতে হবে। এই দুটো জিনিস মাস্ট খেয়াল রাখতে হবে। এবং এটার আগে আমি তোমাদেরকে একটু বলি যে প্রশ্ন কিভাবে অ্যানালাইজ করবা। তুমি যখন পরীক্ষার হলে বসে প্রোনাউন রেফারেন্সিং এর প্রবলেমটা সলভ করবা, তখন তোমার হাতে একটা পেন্সিল অথবা একটা কালি ছাড়া কলম রাখবে। কেন? তুমি যখন পরীক্ষার প্রশ্নে প্রোনাউন রেফারেন্সিংটা পড়বে, যে জায়গাগুলোতে তুমি ভুল খুঁজে পাচ্ছ সেগুলোর নিচে ওই পেন্সিল বা ওই কালি ছাড়া কলম দিয়ে ছোট ছোট করে আন্ডারলাইন করে আগে মিস্টেকস গুলো তুমি ফাইন্ড আউট করবা, এরর্স গুলো আগে ফাইন্ড আউট করবা। ওকে, দেন তুমি তো জানো ভুলটা কি এখানে আর কারেক্টটা কি, তাহলে ওই ভুল জায়গাটাকে তুমি যে কারেক্ট করবা, সেই কারেক্ট জিনিসটা তুমি পুরো প্যারাগ্রাফটাকে রিরাইট করবা। ওই কারেক্ট জিনিসটা ইনপুট দিয়ে পুরো প্যারাগ্রাফটাকে তুমি কি করবা, কারেক্টলি ইনপুট দিবা, ঠিক আছে? এন্ড কারেক্টেড পয়েন্টগুলো তুমি আন্ডারলাইন করবা। দিস ইজ দ্য ভেরি পয়েন্ট। এন্ড আমি আরেকটা ফ্যাক্ট যেটা বল যে স্যার এখন প্রিপারেশনটা কিভাবে নিব, প্রোনাউন রেফারেন্সিং এ খুব বেশি সময় নষ্ট করার কিচ্ছু নাই।
খুব বেশি সময় নষ্ট করবা না প্রোনাউন রেফারেন্সিং এ, জাস্ট 10টা থেকে 15টা প্রোনাউন রেফারেন্স তুমি যেভাবে হোক, যেখান থেকে হোক, টেস্ট পেপারের যে অংশ থেকেই হোক, কোনো আনকোরা কলেজ হোক বা বোর্ড কোয়েশ্চেন্স হোক বা বান্ডেল আকারে যেখানে থেকে সেখান থেকে হোক, যে কোনোভাবে হোক, র্যান্ডমলি 10 থেকে 15টা প্রোনাউন রেফারেন্স সলভ করবো। আর প্রোনাউন রেফারেন্সিং এর কনসেপ্ট নিয়ে যদি তোমার কোনো কনফিউশন থাকে, প্লেলিস্ট চেক করবা। প্লেলিস্টে কিন্তু আমি সব দিয়ে দিয়েছি, কমেন্ট সেকশনে প্লেলিস্টে আমি প্রোনাউন রেফারেন্সিং এর বেসিক ক্লাসের সব দিয়ে দিয়েছি। কেমন? তাহলে এই প্রোনাউন রেফারেন্সিং এর মেইন জিনিসটা হচ্ছে প্রেজেন্টেশন আর হচ্ছে প্ল্যানিং। Look, use of modifiers now. One of the most high voltage topics. Use of modifiers. Modifiers যারা আমার সাথে ফার্স্ট ইয়ার থেকে অফলাইন ব্যাচে ছিলে তাদের মডিফায়ার্স এর প্রবলেম হবার কথা না, কারণ আমি মডিফায়ার্স এর এই চ্যাপ্টারটা বেসিক একটা টপিক হিসেবে ফার্স্ট ইয়ারেও পড়াই, আবার সেকেন্ড ইয়ারে এটা আবার ব্রাশ আপ করি, আবার পরীক্ষার 3 মাস আগে যখন আমরা আমাদের স্পেশাল রিভিশন ব্যাচ হয় সেখানেও আমি পড়াই। ঠিক আছে? অ্যান্ড মডিফায়ার্স এর কনসেপচুয়াল যে ক্লাসগুলো সেগুলো আমাদের প্লেলিস্টে আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখন হচ্ছে তুমি আজকে যেটা করবা, ইউজ অফ মডিফায়ার্স এ তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রিভিয়াস প্র্যাকটিসগুলো রিভিউ করতে হবে, কোনো ভুল নাই। প্রিভিয়াস প্র্যাকটিস রিভিউ করতে হবে। প্রশ্ন, আজকে তুমি যেটা করবা সেটা হচ্ছে অন্তত 5টা নিউ প্র্যাকটিস করবা, 5টা নতুন প্র্যাকটিস করবা, 5টা নতুন প্র্যাকটিস করবা, যেভাবেই হোক। এই প্র্যাকটিসটা কেন করবা? আসো, এই প্র্যাকটিসটা করবা হচ্ছে কোয়েশ্চেন বুঝার জন্যে। এই প্র্যাকটিসটা করবা কোয়েশ্চেন বুঝার জন্য। অনেক সময় আমরা কোয়েশ্চেন বুঝি না। যেমন মনে করো তোমাকে বললো প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন, and প্রিমডিফাই দ্য নাউন বলে এটুকুতে শেষ। কি দিয়ে প্রিমডিফাই করবা সেটা আর বলে নাই। তার মানে এটাকে তোমাকে, এই প্রশ্নটা তোমাকে একটা ফ্রিডম দিছে যে তুমি নাউনটাকে প্রিমডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারবা, যে কোনো পার্টিসিপল ব্যবহার করতে পারবা, যে কোনো নাউন অ্যাডজেক্টিভও ব্যবহার করতে পারবা যদি এই ধরনের হয়। কিন্তু যদি তোমাকে এটা ডেফিনেটলি বলে দেয় যে প্রিমডিফাই দ্য নাউন উইথ, মনে করো বলছে প্রিমডিফাই দ্য নাউন উইথ দ্য নাউন অ্যাডজেক্টিভ, তখন তোমাকে নাউন অ্যাডজেক্টিভই দিতে হবে। যদি বলছে প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তখন তোমাকে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তোমাকে যদি বলছে প্রিমডিফাই দ্য নাউন উইথ আ পার্টিসিপল, তখন তোমাকে একটা পার্টিসিপলই দিতে হবে। সো তুমি আজকে মডিফায়ার্স প্র্যাকটিস করবা কেন? So that you can properly understand the question in your exam hall. This is much more important. কেমন? আর 5টা নিউ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আর মডিফায়ার্স এ হচ্ছে যে তুমি যেটা করবা অনলি অ্যান্সার্স। মডিফায়ার্স এ যেটা করবা সেটা হচ্ছে কি অনলি অ্যান্সার্স, এবং কনফিডেন্স, তোমার কনফিডেন্সটা ঠিকঠাক ভাবে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসো তোমার ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। লুক, সেন্টেন্স কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরসে আমি তোমাকে একটা হ্যাক শিখাই দিই। সেটা হচ্ছে তুমি যখন দেখবা যে একই সেন্টেন্সের মধ্যে, যখন দেখবা যে একই সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজকে বা ফ্রেজকে বা ওয়ার্ডকে যুক্ত করতে হচ্ছে, তখন তোমার লাগবে কনজাংশন। আর যখন দেখবা যে দুটো ভিন্ন সেন্টেন্সের মধ্যে, সম্পর্ক তৈরি হচ্ছে
দুটি ভিন্ন সেন্টেন্সের মধ্যে সম্পর্ক তৈরি করতে হচ্ছে, তখন তোমার লাগবে কানেক্টরস। ঠিক আছে, আজকে তোমাকে যে কাজটা করতে হবে, প্রিভিয়াস কানেক্টরসের যে প্র্যাকটিসগুলো তুমি করছো, প্রিভিয়াস প্র্যাকটিস, সেগুলো একটু রিভাইজ করবা, মাস্ট। অর্থাৎ তুমি একটা জিনিস খুব কমনলি দেখতেছো এতক্ষণ পর্যন্ত, যে প্রত্যেকটা আইটেমে প্রিভিয়াস যা প্র্যাকটিস হয়েছে সেটা তোমাকে রিভাইজ দিয়ে প্রিপারেশনটা শুরু করতে হবে। এই জিনিসটা কিন্তু কমন, অলরেডি তুমি বুঝে গেছো ব্যাপারটা। অর্থাৎ তুমি যদি কারো উপর ডমিনেট করতে চাও, তখন কিন্তু তোমাকে একটা বেসিক প্ল্যান সেট করতে হবে, যে আগে থেকে তাকে তুমি কতটুকু চিনো, আগে থেকে তাকে তুমি কতটুকু বুঝো, আগে থেকে তুমি তার সাথে কতটুকু মিশছো। এই জিনিসটা তোমাকে একটু কি করতে হবে, মানে যাচাই করতে হবে। জিনিসটা হচ্ছে এরকম, যেমন আমরা যখন এক মানে দুটো টিমের মধ্যে ম্যাচ দেখি, তখন তার প্রিভিয়াস স্ট্যাটস গুলো দেখি। কেমন, যে এই দলের সাথে এই দল, মনে করো ব্রাজিল এন্ড আর্জেন্টিনা, কতবার এই পর্যন্ত মুখোমুখি হয়েছে, তাদের জেতার হিস্ট্রি কেমন, তাদের হারার হিস্ট্রি কেমন, তাদের মানে ম্যাচ স্ট্যাটিস্টিক কেমন, ঠিক আছে, তাদের উইনিং সিচুয়েশন কেমন, তাদের হচ্ছে ম্যাচ ড্র হয়েছে কয়টা। তো এই জিনিসটা হচ্ছে কি, আমরা একটা খেলা প্রেডিক্ট করার জন্য, যে কে জিতবে এটা প্রেডিক্ট করার জন্য আমরা ওই দুই দলের মুখোমুখি হওয়ার যে হিস্ট্রি বা যে স্ট্যাটিস্টিক্স সেটা কিন্তু স্টাডি করি। সো আলটিমেটলি দেখো, এই যে সেন্টেন্স কানেক্টরস বলো বা যাই বলো না কেন, ওই টপিকটার সাথে তুমি অ্যাকচুয়ালি কতটুকু আগে থেকে ফ্যামিলিয়ার, কতটুকু তার উপর তোমার দখল আছে, সেটা তোমাকে বোঝার জন্য অবশ্যই প্রিভিয়াস প্র্যাকটিসে জোর দিতে হবে। আর কানেক্টরস এমনিতেই একটু পেইনফুল, তুমি এটা বেশি করলে বেশি কনফিউজড হবা। তুমি আজকে জাস্ট করবা কি, প্রিভিয়াস প্র্যাকটিস থেকে কিছু রিভিউ দেওয়ার পর অনলি 5, মাত্র 5টা কোয়েশ্চেন তুমি সলভ করলে আশা করি কানেক্টরসটা হ্যাক করতে পারবা। আর কানেক্টরসের বেসিক ক্লাস আমার প্লে লিস্টে আছে, যেটা যেটা তোমার প্রয়োজন সেটা সেটা তুমি প্লে লিস্ট থেকে করবে। আমি তোমাকে সব ক্লাস করতে বলবো না, কারণ এই মুহূর্তে তোমার সব ক্লাস প্রয়োজন নাই। তোমার যেটা যেটা দরকার সেটা আমার প্লে লিস্টে আছে, সেই প্লে লিস্টে একটু রিভাইজ করলে তুমি মূল কনসেপ্টটা পেয়ে যাবা। আর আরেকটা ফ্যাক্ট, কানেক্টরসের ব্যাপারে একটা জিনিস মনে রাখবা, কানেক্টরস তুমি অ্যান্সার করবা একদম শেষে, সবার শেষে। সিনক্রোনাইজেশন ঠিক রাখবা, সিরিয়াল ঠিক রাখবা, মানে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এভাবে তুমি সিরিয়ালি যাবা, সিরিয়াল মেনটেন করবা। ঠিক আছে, কানেক্টরস কত নাম্বার সিরিয়ালে তুমি জানো, ঠিক আছে, মনে করো যে আমি বলতে পারি যে কানেক্টরস হচ্ছে 10 নাম্বার সিরিয়ালে, ঠিক আছে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 10 লিখে তুমি ওটা সেট রাখো, মানে ওর জন্য জায়গাটা খালি রাখো। এটা তুমি কানেক্টরসটা করবা হচ্ছে একদম সব টপিক যখন হয়ে যাবে, তোমার গ্রামার সব যখন শেষ, তখন তুমি কানেক্টরসটা ধরবা। ঠিক আছে, এইবার দেখো সিনোনিম এন্ড অ্যান্টোনিম। ভাই এইখানে আমি তোমাকে আজকে সারা রাত পড়াইলেও কোনো কাজ হবে না, ঠিক আছে। এটা অলরেডি তোমার যা স্টকে আছে সেটাই তোমার পুঁজি, সেটাই তোমার ক্যাপিটাল, সেটা নিয়েই তোমাকে পরীক্ষার হলে ঢুকিতে হইবে। এখানে তোমার নতুন করে আজকে কিছু করার নাই, করার নাই, করার নাই। তুমি যা করতে পারো সেটা হচ্ছে আগের পড়া রিভাইজ করা। এখানে তুমি আজকে নতুন কোনো প্র্যাকটিস না করলেও চলবে ভাই, আজকে তোমার নতুন করে কোনো সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস না করলেও চলবে। এতদিন যা তুমি প্র্যাকটিস করছো সিনোনিম অ্যান্টোনিম, সেগুলাই তুমি শুধু রিভাইজ করবা। তোমার এখানে আর বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই, কারণ আজকে তুমি এক রাতে ভোকাবুলারির জাহাজ হয়ে যেতে পারবা না। ইটস ট্রু, বাস্তবতা মানতে হবে। কেমন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সবসময় বাস্তবতাকে টেনে আনে, কেমন, এই জায়গায় আসলে আমাদেরকে বাস্তবতার কাছে হাঁটতে হবে। অর্থাৎ এখানে যার স্টকে 5000 ওয়ার্ড আছে, সে 5000 ওয়ার্ড স্টক নিয়ে পরীক্ষা দিবে। যার 50,000 আছে, সে 50,000 নিয়ে ঢুকবে। যার 2000 আছে, সে 2000 নিয়ে ঢুকবে। সে চাইলেই
যার 2000 আছে সে চাইলে আজকে 5000 ওয়ার্ড স্টক করে ফেলতে পারবে না, যার 5000 আছে সে চাইলে আজকে এক রাতে 50,000 করে ফেলতে পারবে না। সো অলিক কথাবার্তা বলে লাভ নাই। আর ভোকাবুলারির কোনো ওয়ান শট ক্লাস হয় না, ভোকাবুলারির ক্লাসের কোনো শেষ নাই, ভোকাবুলারি একটা চলমান প্রক্রিয়া। তাই আমি তোমাকে বলছি এই জায়গায় গণিত স্যার না, তোমার কোনো স্যারই তোমার জন্য কিছুই করতে পারবে না, এখানে তোমার যা আছে তাই তোমার হাতিয়ার। তাই এখান থেকে আগের পড়াটাই তোমাকে কি করতে হবে, রিভাইজ করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এখানে একটা ফ্যাক্ট আছে, আমি প্রেজেন্টেশনটা তোমার একটু বুঝাই দিই। সিনোনিম অ্যান্টোনিমের প্রেজেন্টেশন কি? লেটস সাপোজ তুমি একটা তুমি প্রেজেন্টেশনটা কেমনে করবা দেখো, লুক বিউটিফুল, এখানে দুইটা কাজ করতে পারো তুমি, বিউটিফুল, ঠিক আছে? এখন তোমার কাছ থেকে মনে করছে বিউটিফুলের কি চাইছে, অ্যান্টোনিম চাইছে। বিউটিফুলের কি চাইছে, অ্যান্টোনিম। লুক বিউটিফুলের অ্যান্টোনিম, এবার তীর চিহ্ন দিয়ে তুমি এখানে লিখতে পারো অ্যান্টোনিম। এটা দুইভাবে প্রেজেন্ট করা যায়, অ্যান্টোনিম। বিউটিফুলের অ্যান্টোনিম কি, আগলি। সিনোনিম হলে সিনোনিম লিখবা, অ্যান্টোনিম হলে অ্যান্টোনিম লিখবা, তারপরে অ্যান্সারটা এভাবে লিখবা। দিস ইজ হাউ, দিস ইজ ওয়ান থিং। এভাবে তুমি করতে পারো। আর আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম যে টেবিল করবা, একটা এরকম টেবল করবা। লুক টেবল করে মাঝখানে একটা পার্টিশন দিবা, এখানে দিবা হচ্ছে গিভেন ওয়ার্ড, এখানে লিখবা হচ্ছে গিভেন ওয়ার্ড, এখানে লিখবা সিনোনিম, সরি অ্যান্ড না স্ল্যাশ অ্যান্টোনিম। এখন তুমি কি করবা, লুক তোমার দিছে কি বিউটিফুল 1, অবশ্যই নাম্বার দিতে হবে, নাম্বার না দিলে কিন্তু খবর আছে। বিউটিফুল, বিউটিফুলের কি চাইছে, অ্যান্টোনিম চাইছে। তো দেখো বিউটিফুলের অ্যান্টোনিম কি, আগলি। এখন আগলি লেখার পর এটা সিনোনিম না অ্যান্টোনিম তুমি যদি না লিখো কেটে দিবে, এটা আইডেন্টিফাই করে দিতে হবে তুমি এটা কি দিছো, বিউটিফুলের কি দিছো, এটা অ্যান্টোনিম দিছো। এই জিনিসটা এভাবে আইডেন্টিফাই করে দিবে, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিমে এইভাবে যদি মানে হয় এইভাবে রিপ্রেজেন্ট করবা, না এইভাবে রিপ্রেজেন্ট করবা। এখানে প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে আমি আর বেশি কথা বলবো না, তোমার জন্য শুভকামনা থাকলো। তোমার কতটুকু স্টক আছে সেটার উপর বেস করে তুমি প্রিপারেশন নিবা। নতুন করে সিনোনিম অ্যান্টোনিম আজকে কিছুই পড়বা না, আগের যা পড়া আছে সেগুলো রিভাইজ করবা। একটা বিষয়ে আমার কিছুই বলার নাই, এটা সম্পূর্ণ তোমার উপর, সেটা হচ্ছে পাংচুয়েশন, ঠিক আছে? তুমি এখান থেকে পাংচুয়েশন থেকে 2টা 4টা 5টা 10টা যতটা খুশি প্র্যাকটিস করে যাবা। পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনের রুলস এন্ড রেগুলেশনস বা কনসেপ্টস এগুলো তোমরা সবাই জানো। ক্লাস 8 থেকে তুমি এটা করে আসতেছো, 8 9 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, কেমন মোটামুটি 5 বছর ধরে তোমার সাথে এর সংসার। এখানে আমার তোমাকে নতুন করে কিছুই বলার নাই। সো এখান থেকে তুমি যতদূর পারো প্র্যাকটিস করে যাবা, এবং প্র্যাকটিস করার পর অবশ্যই সলিউশন থেকে একটু কারেকশন করবা। এবার আসো হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টের প্রিপারেশন কেমনে নিবা বলে দিই। এখানে দেখো রাইটিং পার্টে 40 মার্কস, ঠিক আছে? 40 মার্কস আমিও জানি তুমিও জানো। এখানে আমি লিখছি অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন। রিপোর্ট রাইটিং আমি আপাতত লিখি নাই, রিপোর্ট রাইটিং নিয়ে আমি শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা একটু মনোযোগ দিয়ে শুনবা, তাই শেষ পর্যন্ত থাকো। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আলটিমেটলি কমন যে জিনিসগুলো তুমি এতদিন পড়ে আসছো, তোমরা বেসিক্যালি সবাই জানো যে রাইটিং পার্টের জন্য একটা সাজেশন প্রয়োজন হয়। অনেকে সাজেশন দেয়, আমিও দিব, ঠিক আছে? এবং সাজেশন ইজ এ ডিমান্ড। তো আমি প্রথমে তোমাকে সাজেশন নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই দেখো বেসিক্যালি সাজেশনের যে সোর্স সেটা কি, সাজেশনের মেইন সোর্সটা তোমার সামনেই আছে, সেটা হচ্ছে একটা টেস্ট পেপার। তোমার কাছে যে টেস্ট পেপারই থাকুক না কেন, যেহেতু এটা একটা পাবলিক ভিডিও, এখানে আমি কোনো কোম্পানির নাম বলবো না, ঠিক আছে? তোমার হাতে যে পাবলিকেশনসেরই টেস্ট পেপার থাকুক না কেন, প্রতিটা টেস্ট পেপারের শুরুতে যে সাজেশনের লিস্ট দেওয়া থাকে সেখানে যে 4 স্টার 5 স্টার 3 স্টার দেওয়া থাকে, এই 3 স্টার 4 স্টার 5 স্টার দেওয়া যে রাইটিং পার্টগুলো আছে সেগুলা ভালোভাবে রিভাইজ করে যাবা, এই হচ্ছে আমার সাজেশন, ঠিক আছে? সো এখানে আমার এক্সক্লুসিভনেস দেখানোর মতো আপাতত আমি কিছুই দেখতেছি না, কেমন? কেননা ম্যাক্সিমাম টিচার্সেরই বর্তমানে সাজেশনগুলো কমন হয়ে যায়। আমি হয়তো যেটা 1-এ দিয়েছি, অন্য একজন টিচার হয়তো সেটা 2-এ দিয়েছে, আমি যেটা 5-এ দিয়েছি আরেকজন হয়তো সেটা 7-এ দিয়েছে।
সো এটা মনে করো যে প্রয়োজন আছে, অপ্রয়োজনীয় সেটা আমি বলছি না, কিন্তু আমি সাজেশনটা তোমাকে একেবারে সোর্সটাই বলে দিলাম যে কোথায় তুমি সাজেশনটা পাবা, এটা আরো বড় জায়গা তোমাকে দেখিয়ে দিলাম। কেমন? এবার অ্যাপ্লিকেশনে দেখো, অ্যাপ্লিকেশনে কিছু কমন মিস্টেক তোমাকে চেক দিতে হবে। নাম্বার 1, অ্যাপ্লিকেশনে কখনো কোনো কিছুর শর্ট ফর্ম লিখবা না। তোমাদের বদ অভ্যাস আছে শর্ট ফর্ম লেখার, নো শর্ট ফর্ম। তোমরা ক্যান নট কে অনেক সময় অ্যাপ্লিকেশনে কান্ট লিখো, লেখা যাবে না। ডু নট কে অনেক সময় ডোন্ট লিখো। এ ধরনের কন্ট্রাক্টেড ফর্ম যদি অ্যাপ্লিকেশনে দেখে মার্কস কমাই দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে সাবজেক্ট না লিখে লিখো হচ্ছে সাব, নো, সাব লিখা যাবে না, ঠিক আছে? তোমাকে সাব এভাবে সংক্ষেপে লিখতে পারবা না, তোমাকে সাবজেক্ট কথাটা পুরোপুরি লিখতে হবে, সাবজেক্ট কথাটা পুরোপুরি লিখতে হবে। আরেকটা কথা, কালো কালি, সম্পূর্ণটা কালো কালি, এখানে নীল কালির ব্যবহার কিছুই নেই, ঠিক আছে? যারা একটু ঢং দেখানোর জন্য নীল কালি ব্যবহার করো তাদেরকে অ্যালার্ট করলাম, এখানে নীল কালি দিয়ে লেখার কিছুই নাই, টপ টু বটম পুরোটাই তুমি কালো কালিতেই লিখবে, ঠিক আছে? এবং এই জায়গায় একটা কথা বলি, সেটা হচ্ছে পেজের যে ডিভিশন, সেটা হচ্ছে তুমি লেফট থেকে রাইটে যেতে পারবা, লেফট থেকে রাইটে যেতে পারবা। অর্থাৎ তুমি যখন অ্যাপ্লিকেশন লিখবা তখন পেজের সিলেকশন যাতে এরকম হয় যে লেফট টু রাইট, এটা যেন রাইট পেজ থেকে উল্টিয়ে লেফট পেজে যাওয়ার মতো না হয়, কারণ ওভাবে টার্ন ওভার করে গেলে মার্কস কাটার সম্ভাবনা আছে। তাই লেফট টু রাইট যাবা, এটা খুব কমন একটা কোয়েশ্চেন, ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা এই কোয়েশ্চেনটা করে। কেমন? আর শুরুতে তারিখটা সুন্দরভাবে দিবা, তারিখ অনেকভাবে দেওয়া যায়, যেমন আজকে হচ্ছে কত তারিখ, 6 তারিখ। মনে করো তুমি বললা, আমি তারিখটা এভাবে দিলাম, দ্য 6th জুন, সরি দ্য 6th জুলাই 2026, এভাবেও তারিখ দেওয়া যায়। অথবা অথবা চাইলে 06/07/26 এভাবেও তারিখ দেওয়া যায়। এই দুইটা থেকে যে কোনো একভাবে দিবা অ্যাপ্লিকেশনের উপরের তারিখটা। আর যে কোনো অ্যাপ্লিকেশনের নিচে, একদম নিচে, এখন অনেক কিছু লিখার চল থাকলেও আমি বেসিক্যালি একটা সেফ জোনে জিনিসটা ডিল করি, সেটা হচ্ছে একদম নিচে সিনসিয়ারলি ইয়ার্স লিখবা, সিনসিয়ারলি ইয়ার্স। কেমন? কারণ এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সব জায়গায় একসেপ্টেবল, যে কোনো অ্যাপ্লিকেশনে সিনসিয়ারলি ইয়ার্স কথাটা একসেপ্টেবল। সেটা হচ্ছে টু দ্য প্রিন্সিপাল হোক, ঠিক আছে, টু দি ইউএনএ হোক, যে কোনো পোস্টের কাছে শেষের দিকে সিনসিয়ারলি ইয়ার্স লেখাটা খুবই কমন একটা জিনিস। এই কমন জিনিসগুলো ঠিক রাখবা, শর্ট ফর্ম অ্যাভয়েড করবা, সাবজেক্ট পুরোটা লিখবা। এন্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সাবজেক্ট লেখার সময় তোমরা অনেকে লিখো প্রেয়ার ফর, এই প্রেয়ার শব্দটা অ্যাভয়েড করবা। ইউ আর নট প্রেইং টু হিম, ইউ আর অ্যাপ্লাইং ফর সামথিং, সো দ্যাটস ওয়াই তুমি লিখবা অ্যাপ্লিকেশন ফর, প্রেয়ার ফর লিখবা না, অ্যাপ্লিকেশন ফর লিখবা, ঠিক আছে? ওকে, এই নিল হচ্ছে অ্যাপ্লিকেশনের গেল ব্যাপারটা। প্যারাগ্রাফ নিয়ে আমি ফার্স্ট পার্টে অলরেডি কথা বলছি, এটা নিয়ে বেশি কথা বলবো না। ফার্স্ট পার্টের জন্য যে প্যারাগ্রাফগুলো দেখছো সেগুলো সেকেন্ড পার্টেও দেখবা। প্যারাগ্রাফে একটার বেশি প্যারা হয় না, এটা মাথায় রাখবা। অ্যান্ড 150 থেকে 200 ওয়ার্ডের ভিতর লেখার চেষ্টা করবা, কোনো প্রকার গ্রামাটিক্যাল মিস্টেক যাতে না হয়, কোনো প্রকার স্পেলিং মিস্টেক যাতে না হয়। কম্পোজিশনের জন্য সাজেশনের ব্যাপারে অলরেডি আমি বলেছি তোমাকে, যে তোমার যে টেস্ট পেপার, সে টেস্ট পেপার থেকে 3 স্টার 4 স্টার 5 স্টার দেওয়া যে কম্পোজিশনস গুলো আছে সেগুলো একটু ভালোভাবে রিভাইজ করে যাবা, অ্যাম্পল ইনফরমেশন নিয়ে যাবা। যে ইনফরমেশন বেশি জানে তার কম্পোজিশন ভালো হবে। এখন বলছে স্যার কম্পোজিশন কয় পেজ লিখবো, 10 পেজ না 12 পেজ? কোনো প্রয়োজন নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার কম্পোজিশন যদি 300 ওয়ার্ডস এর ভিতর হয়, 300 ওয়ার্ডস, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা ক্যালকুলেশন দেখাই। তুমি যদি প্রতি পেজে 10 লাইনস করে লিখো, কেমন, এক লাইনে যদি তোমার 12টা ওয়ার্ড ধরে, তাহলে তোমার এক পেজে হচ্ছে 120টা ওয়ার্ড, ঠিক আছে? এক পেজে ধরতেছে 120টা ওয়ার্ড, আমি বাদ দিলাম 100টা ওয়ার্ড ধরলাম, মনে করো 100টা ওয়ার্ড ধরলাম, তাহলে 100টা ওয়ার্ড ধরলে তোমার আবার লিখার সাইজের একটা ব্যাপার আছে, কারো লেখা বড় কারো লেখা ছোট, আবার স্পেসের একটা ব্যাপার আছে, ডাবল স্পেসের একটা ব্যাপার আছে, ওয়ার্ড স্পেস আর হচ্ছে লাইন স্পেস, সবকিছু মিলিয়ে যদি তুমি একটু গুছানোভাবে পরিষ্কারভাবে লিখতে চাও, তাহলে কম্পোজিশনটা তুমি সর্বোচ্চ 5 পেজ লিখতে পারো। মনে রাখবা, বেশি লিখলে বেশি মার্কস, ব্যাপারটা এরকম নয়। তুমি যে 5 পেজ লিখবা সেটা নিখুঁত 5 পেজ হইতে হবে, সেখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না, অর্থাৎ চেক দিতে হবে মিস্টেক, এবং কোনো সিলি
কোনো সিলি গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না এবং কোনো স্পেলিং মিস্টেক থাকা যাবে না। সো তুমি 5 পেজ 6 পেজ যাই লিখো, বাট প্লিজ এখানে তোমাকে মিস্টেক চেক দিতে হবে। তাহলে এভাবে করলে মোটামুটি তুমি একটা জায়গায় পৌঁছাতে পারবা। আর এরপর হচ্ছে স্যার রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এর ব্যাপারে আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করব, একটা জিনিস মাস্ট সাজেস্ট করব। আমার প্লে লিস্টে রিপোর্ট রাইটিং একটা স্পেশাল ক্লাস আছে, খুব বেশিক্ষণ ডিউরেশন লাগবে না। তুমি যদি একটু মানে স্পিড বাড়িয়েও দেখো, মোটামুটি 15 থেকে 20 মিনিটের ভিতর তুমি 15 মিনিটে রিপোর্ট রাইটিং এর ব্যাপারে একটা ভালো আইডিয়া পেয়ে যাবা। ঠিক আছে, রিপোর্ট রাইটিং এর জন্য আমি তোমাকে আমার প্লে লিস্টের ক্লাস যেটা আছে রিপোর্ট রাইটিং এর, খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। জাস্ট তুমি সেখানে 10 থেকে 15 মিনিট ইনভেস্ট করলেই তুমি একটা রিপোর্ট রাইটিং এর আইডিয়া পেয়ে যাবা। আর এর পাশাপাশি যেটা করবা, তোমার কাছে যে বইগুলো আছে, যে বই দাও কেন, অন্তত 4টা থেকে 5টা রিপোর্ট রাইটিং এর স্যাম্পল স্টাডি করে যাবা। রিপোর্ট রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে স্যাম্পল স্টাডি করা। তুমি যদি 4-5টা রিপোর্ট অন্তত পড়ে যাও, বুঝে পড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে রিপোর্টটা আসলে কিভাবে লিখতে হয়, কতটুকু লিখতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়। আর প্রেজেন্টেশন সম্পর্কে যদি জানতে চাও, রিপোর্ট রাইটিং এর ক্লাসের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিয়েছি কমেন্ট সেকশনে। ওকে, সো ওখান থেকে দেখে নিলেই চলবে। সো মোটামুটি তোমার জন্য আমি সবকিছু গুছাই দিছি। আমি পুরো ক্লাসের শুরুতেই বলেছি যে আমি কোনো রুলস বা কনসেপ্ট নিয়ে আলোচনা করব না। ঠিক যে জায়গাগুলোতে আমাদের ভুল হয়, যে জায়গাগুলো আমাদের প্ল্যান করা উচিত, যে জায়গাগুলো আমাদের একটু অর্গানাইজ করা উচিত, সেগুলো নিয়ে কথা বলবো। এগুলো খুব বেসিক কথাবার্তা, কেমন? তবে আমার বেসিক কথাবার্তা হলেও আমরা কি দেখি, একজন কোচ তার প্লেয়ার্সদেরকে যখন মাঠে খেলতে নামান, তখন সে বেসিক কথাবার্তাগুলো তিনি বারবার বলতে থাকেন, যাতে সে মানে খেলার মাঠে কোনো ধরনের ভুলটা না করে। ঠিক আছে, সো এখানে আজকে আমরা শেষ করব ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা। আর একই সাথে বলতে চাই, আমাদের HSC 27 সেকেন্ড ইয়ার এবং HSC 28 ফার্স্ট ইয়ার ব্যাচের ফ্রি ক্লাস এবং ভর্তি চলছে। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে বলবে, তারা ফ্রি ক্লাস করে ভর্তি হতে পারবে। দিন শেষে তোমাদের জন্য নিরন্তর দোয়া এবং শুভকামনা। মহান আল্লাহ তাআলা তোমাদের সহায় হোক, তোমাদের পরীক্ষাটাকে সহজ করে দিক।